Hello everyone, welcome back to my YouTube channel RN Insights. I am Rima De, your nursing companion and also Nursing 9 110 rank holder. সো প্রিভিয়াস ভিডিওতে আমরা এন্ডোক্রাইন সিস্টেমটা স্টার্ট করেছিলাম আর ওটার যেগুলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড ডিসঅর্ডার্স পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। এরপরে নেক্সট পোর্শনটা আসবো যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, সো থাইরয়েড গ্ল্যান্ড কি না, ইট ইজ লোকেটেড ইন দ্য নেক জাস্ট বিলো দ্য cricoid cartilage, or it is located in the neck in the front of the larynx and trachea at the level of 5th, 6th, 7th and 1st thoracic vertebra. It is highly vascular butterfly gland. এরপর আসছি যে two lobes of the thyroid gland lies on the side of trachea and both connected with isthmus. Thyroid is the only gland which synthesizes and stores its own secretion and secretes into the blood circulation whenever needed. মানে থাইরয়েডটা এমন একটা গ্ল্যান্ড যেটা হচ্ছে মানে অনলি গ্ল্যান্ড, মানে শুধুমাত্র এই গ্ল্যান্ডটাই যে সিনথেসাইজও করে আর স্টোরও করে নিজের সিক্রেশনটা অ্যান্ড সিক্রেটস ইন্টু দ্য ব্লাড সার্কুলেশন whenever needed. এরপর আছে সিক্রিশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আর কি না T3 যেটা ট্রাই আয়োডোথাইরক্সিন বলে, আর T4 যেটা হচ্ছে থাইরক্সিন অ্যান্ড থাইরোক্যালসিটনিন। ঠিক আছে, এরপর থাইরয়েড গ্ল্যান্ড হ্যাজ প্যারাফলিকুলার সেলস যেটাকে সি সেলস বলছি, উইচ আর সিক্রিটস ক্যালসিটোনিন হরমোন। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্যালসিটোনিন হরমোন কে সিক্রিট করে? প্যারাফলিকুলার সেলস অফ থাইরয়েড গ্ল্যান্ড উইচ মেনটেন বোন ক্যালসিয়াম লেভেল অ্যান্ড মেটাবলিক রেট. Thyroid gland examination should be done in semi-fowler position with neck slightly extended. তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশনটা কিভাবে করা হয়? সেমি ফাউলার পজিশনে আর নেকটা স্লাইটলি এক্সটেন্ডেড হবে। ঠিক আছে, এরপর হচ্ছে নিডল অ্যাসপিরেশন অফ থাইরয়েড টিস্যুস। অ্যাসপিরেশন অফ থাইরয়েড টিস্যু যেটা বায়োপসি বলা হয়, ডিউরিং প্রসিডিওর কিপ দ্য ক্লায়েন্ট ইন সুপাইন পজিশন। নিডল অ্যাসপিরেশনের সময় কিন্তু পেশেন্টকে সুপাইন পজিশন রাখতে হবে উইথ নেক হাইপার এক্সটেন্ডেড, তখন একদম নেকটা হাইপার এক্সটেন্ডেড করা হবে। ঠিক আছে, অ্যান্ড পুট আ পিলো আন্ডার ক্লায়েন্ট শোল্ডার, আর হচ্ছে শোল্ডারে একটা পিলো রাখতে হবে। নোট কি বলেছে না, থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন শুড বি ডান ইন সেমি ফাউলার পজিশন উইথ নেক সাইডলি এক্সটেন্ডেড। মানে যখন থাইরয়েড গ্ল্যান্ড এক্সামাইন করব তখন হচ্ছে সেমি ফাউলার পজিশন দেবো, কিন্তু যখন নিডল অ্যাসপিরেশন করব তখন কিন্তু সুপাইন পজিশন উইথ নেক হাইপার এক্সটেন্ডেড। ঠিক আছে, আর এখানে যেটা বললাম যে C5 থেকে T1 পর্যন্ত আছে, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, উপরে আমাদের থাইরয়েড কার্টিলেজ আছে আর নিচে হচ্ছে ট্র্যাকিয়া আছে। দেন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ডিসঅর্ডার্স। ফার্স্টলি হচ্ছে গয়টার। গয়টার কি না, ইট ইজ দ্য এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। মোস্ট কমন কজটা কি না হচ্ছে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। ইট ক্যান সিন ইন বোথ হাইপো অ্যান্ড হাইপারথাইরয়েডিজম। ট্রিটমেন্ট ইনক্লুডস আয়োডিন সাপ্লিমেন্টস। মানে ডেফিসিয়েন্সি অফ আয়োডিন যদি হয় সেক্ষেত্রে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জমেন্ট হয়ে যায়, যেটাকে আমরা গয়টার বলে থাকি। ঠিক আছে, এটা কিন্তু বোথ হাইপো আর হাইপারথাইরয়েডিজমে দেখা যেতে পারে। এটার ট্রিটমেন্টটা আমাদেরকে আয়োডিন সাপ্লিমেন্ট করতে হয়। এরপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম কি, ইট ইজ দ্য হাইপোসিক্রেশন অফ থাইরয়েড হরমোন T3 অ্যান্ড T4 রেজাল্টিং ডিক্রিজ বডিজ মেটাবলিক রেট। মানে এটা হচ্ছে থাইরয়েড হরমোন যে সিক্রেশনটা হচ্ছে ওই সিক্রেশনটা কমে যায়। ঠিক আছে, হাইপোসিক্রেশন হয়, যেটার জন্য বডির যে মেটাবলিক রেটটা সেটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়। এরপর কজেসগুলো কি না, কনজেনিটাল থাইরয়েড ডেফিসাইটস বা লো সিনথেসিস অফ থাইরয়েড হরমোন, অটো ইমিউন ডিজিজেস। এরপর আমরা আসছি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ইট ইজ সিক্রেটেড বাই অ্যান্টেরিয়র পিটিউটারি গ্ল্যান্ড বাই থাইরোট্রপ সেলস। আগেও আমরা পড়েছি যে থাইরয়েড সিক্রেটিং হরমোনটা অ্যান্টেরিয়র পিটিউটারি গ্ল্যান্ড দ্বারা সিক্রিট হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ thyrotrophin. If TSH level abnormally high, it could mean you have an underactive thyroid because it regulates T3 and T4 hormones. মানে TSH লেভেলটা যদি অ্যাবনর্মালি হাই হয়ে যায় মানে নিশ্চয়ই ধরবো যে থাইরয়েডটা আন্ডার অ্যাক্টিভ। মানে কি ধরো T3 আর T4 প্রোডাকশন বেশি হচ্ছে না, ঠিক আছে, থাইরয়েডটা আন্ডার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন কি স্টিমুলেশন যাবে অ্যান্টেরিয়র পিটিউটারিতে যে আরও TSH হরমোনটাকে বাড়াও যাতে করে T3 T4টা বেশি করে সিক্রিট হয়। ঠিক আছে, তার জন্য এই লাইনটা লেখা আছে। এরপর হচ্ছে লো TSH ইন্ডিকেট হাইপারথাইরয়েডিজম। যদি TSHটা লো হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলবো, আর যদি TSHটা হাই হয় সেটা ক্ষেত্রে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম। নর্মাল লেভেল হচ্ছে 0.2 থেকে 5.4 মিলি ইউনিট পার ml।
এটা অতটা দরকার নেই লেভেলটা মনে রাখা, শুধুমাত্র হাইপার আর হাইপোটা আমরা আরও ডিটেলসে যেটা পড়বো। এরপর T3 T4 কি, দিস ব্লাড টেস্ট ইউজ টু ডায়াগনোজ থাইরয়েড ডিসঅর্ডার। T3 T4 রেগুলেটস TSH হরমোন লেভেল, যেটা বললাম T3 অ্যান্ড T4 লেভেল ইনক্রিজড ইন হাইপারথাইরয়েডিজম অ্যান্ড ডিক্রিজড ইন হাইপোথাইরয়েডিজম। মানে হাইপারথাইরয়েডিজম হলে T3 T4 লেভেলটা বাড়বে আর হাইপোথাইরয়েডিজম হলে কমবে। নর্মাল লেভেল অফ T3 ট্রাই আয়োডোথাইরোনিন ইজ হচ্ছে 80 থেকে 200 আর নর্মাল লেভেল অফ T4 হচ্ছে 5 থেকে 12 mcg per day। ঠিক আছে, এরপর আসছে ক্লাসিফিকেশন। মানে আমরা তো হাইপোথাইরয়েডিজম পড়লাম, এরপর হাইপোথাইরয়েডিজমের ক্লাসিফিকেশনে আসবো। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে ক্রেটিনিজম। ইট ইজ হাইপোথাইরয়েডিজম ইন চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেনে যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে সেটাকে আমরা ক্রেটিনিজম বলে থাকি, ইউজুয়ালি ফ্রম বার্থ। এটা আমরা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম। লিম্ফোসাইটিক thyroiditis, in which one's body immune system attack on thyroid gland so that gland becomes damaged and can't make enough thyroid hormone, which is also known as Hashimoto disease। ঠিক আছে, মানে বডির ওন ইমিউন সিস্টেমটাকে হচ্ছে অ্যাটাক করছে। ঠিক আছে, মানে বডির নিজের ইমিউন সিস্টেমটা থাইরয়েড গ্ল্যান্ডটাকে অ্যাটাক করছে, সো দ্যাট গ্ল্যান্ড বিকাম ড্যামেজড অ্যান্ড ক্যান মেক এনাফ থাইরয়েড হরমোন, আর এনাফ থাইরয়েড হরমোন মেক করতে পারছে না। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা হাসিমোটো ডিজিজ বলবো। তাহলে হাসিমোটো ডিজিজটা একটা অটো ইমিউন ডিজিজ আমরা বলতে পারি। ঠিক আছে, এরপর আসছি মিক্সেডিমা। It is hypothyroidism in adults, or it is severe degree of failure of thyroid gland, often sometime associated with coma। তাহলে অ্যাডাল্টে যে হাইপোথাইরয়েডিজমটা হয় সেটাকে আমরা মিক্সিডিমা বলে থাকি, আর যেটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেটাকে ক্রেটিনিজম বলে থাকি। আর হাসিমোটো ডিজিজটা হচ্ছে অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম। এরপর আমরা আসছি ডিক্রিজ লেভেল অফ থাইরয়েড হরমোন T3 অ্যান্ড T4 লেভেল হয় সবগুলোতেই, মানে T3 T4টা কমে যায় যেহেতু হাইপোথাইরয়েডিজম। ডিক্রিজ বেসাল মেটাবলিক রেট, BMR এফেক্টস লিপিড মেটাবলিজম, ইনক্রিজ কোলেস্ট্রল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড লেভেল ইন দ্য ব্লাড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এফেক্ট RBCs প্রোডাকশন লিডিং টু অ্যানিমিয়া। তাহলে কি হবে, হাইপোথাইরয়েডিজম হচ্ছে মেটাবলিক যে রেটটা সেটা হচ্ছে BMRটা কমে যায়। ঠিক আছে, তো BMRটা কমে গেলে কি হবে, নর্মালি ওয়েট গেইন হবে, কারণ কি বেশি মেটাবলিজম হচ্ছে না, তার মানে পার্সনের ওয়েটটা গেইন হচ্ছে। মেটাবলিজম হলে কি হবে, ওয়েটটা লস হবে, সব কিছু যে এনার্জিগুলো আছে বা যে ফ্যাট স্টোরেজ আছে সেগুলোকে ইউজ করবে। ঠিক আছে, যখন বেশি মেটাবলিজম হবে, কিন্তু এখানে যেহেতু মেটাবলিজমটাই কম তাহলে হচ্ছে পার্সনটা ওয়েট গেইন করবে। ইনটলারেন্স টু কোল্ড, মানে পার্সনটা হচ্ছে ঠান্ডা টলারেট করতে পারবে না। ঠিক আছে, লেথার্জি অ্যান্ড ফ্যাটিক। ঠিক আছে, যেহেতু এখানে কি BMR রেটটা হচ্ছে কমে যাচ্ছে, তার মানে ওর হচ্ছে এমনিতেই ঠান্ডা লাগবে। ঠিক আছে, যাদের BMR রেট অনেক বেশি তাদের গরম লাগে। ঠিক আছে, তারা হয় ইনটলারেন্স টু হিট, কিন্তু এখানে যেহেতু কমে যাচ্ছে তাহলে তারা ইনটলারেন্স টু কোল্ড হবে। ঠিক আছে, এরপর ল্যাথার্জি অ্যান্ড ফ্যাটিক, এই জিনিসগুলো হতে পারে ব্র্যাডিকার্ডিয়া অ্যান্ড কনস্টিপেশন, মানে সব জিনিসগুলোই কম কম হবে। ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া হবে, কনস্টিপেশন যেহেতু GI মোটিলিটিটা অনেক কমে যাচ্ছে তার জন্য কনস্টিপেশন হবে। Generalized puffiness, edema usually around the eyes, lack of facial expression, dry brittle hair and nails, loss of body hair। ঠিক আছে, পেল অ্যান্ড ড্রাই স্কিন অ্যান্ড ডিমিনিসড হিয়ারিং, আর স্কিনটা কী হবে, পেল অ্যান্ড ড্রাই হবে, ডিমিনিসড হিয়ারিং, ফরগেটফুলনেস, লস অফ মেমোরি, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্সেস দেখা যেতে পারে, ডিক্রিজড ইন T3 T4 লেভেল অ্যান্ড BMR। ঠিক আছে, তাহলে ওয়েট গেইনটা মেন মনে রাখতে হবে, ইনটলারেন্স টু কোল্ড, লেথার্জি, ফ্যাটিক, এগুলো ব্র্যাডিকার্ডিয়া কনস্টিপেশন হয়। ঠিক আছে, ফেসিয়াল এক্সপ্রেশনের ল্যাক হবে, জেনারেল একটা পাফিনেস, ইডিমা দেখা যেতে পারে। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য আইস পেরিঅরবাইটাল ইডিমা দেখা যেতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে নার্সিং কেয়ার কি না, মনিটর অল ভাইটালস স্ট্রিক্টলি, ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট অ্যাবাউট অ্যাভয়েড OTC ড্রাগস আনলেস ACP টু বি ভেরিফাইড। Wear additional clothing because of sensitivity to cold in winter season. Use moisturizer for dry skin. Restrict more calories, cholesterol and fat in diet to prevent weight gain. তাহলে একই ওয়েট গেইন হচ্ছে, তাহলে বেশি ক্যালোরি, কোলেস্ট্রল, ফ্যাট এগুলো কিন্তু দেওয়া যাবে না ডায়েটে। টু গিভ অর্ডার মেডিকেশন সাচ এস থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি, যেমন হচ্ছে লেভোথাইরক্সিন মোস্ট কমনলি ইউজড অ্যান্ড লায়োথাইরোনিন। ঠিক আছে, তাহলে আমরা হাইপোথাইরয়েডিজমে কী মেডিকেশন দিয়ে থাকি, লেভোথাইরক্সিন। Provide a warm environment for the client. Monitor for sign of overdose of thyroid medication such as tachycardia, chest pain, restlessness, nervousness and insomnia.
মানে যদি থাইরয়েড মেডিকেশনের ওভার ডোজ হয়ে যায় তাহলে সেটা আমাদের হাইপারথাইরয়েডিজমের যে সিমটমগুলো সেগুলো শো করবে, যেমন হচ্ছে চেস্ট পেন, টাকিকার্ডিয়া, রেস্টলেসনেস, মানে বিএমআরটা বেড়ে গেলে যে সিমটমগুলো হবে সেগুলো শো করবে। এরপর হচ্ছে নিচের জেনারেল নার্সিং কেয়ার। এরপর আমরা আসছি মিক্সেডিমা কোমা। ইট ইজ রেয়ারলি অকার্ড বাট ভেরি সিরিয়াস অ্যান্ড ফ্যাটাল। এটাও আমরা একটা টাইপ পড়লাম, যে এখানে আমরা বলছিলাম না যে হচ্ছে মিক্সিডিমাটা হাইপোথাইরয়েডিজম ইন কেস অফ অ্যাডাল্টস, ঠিক আছে, সেটাই আবার এক্সপ্লেন করা আছে যে মিক্সিডিমা কোমাটা কি না, ইট ইজ রেয়ারলি অকার্ড বাট ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড ফ্যাটাল, ভেরি লো লেভেল অফ থাইরয়েড হরমোন T3 অ্যান্ড T4 ইজ সিক্রেটেড। মানে মিক্সিডিমারও সিভিয়ার কন্ডিশনে আমাদের মিক্সিডিমা কোমা হয়ে যায়, ঠিক আছে, এখানেও মানে হাইপোথাইরয়েডিজম হয়, আর এটা কিন্তু ভেরি সিরিয়াস কন্ডিশন, আর এটা অনেক সময় ফেটাল হতে পারে, মানে পার্সনটার ডেথ হয়ে যেতে পারে, ঠিক আছে। Precipitated by stressful situations such as acute illness, suddenly withdrawal of thyroid medication, anesthesia and surgery and hypothermia। মানে অ্যাকিউট কোনো জিনিস হয়ে গেলে, কোনো স্ট্রেসফুল সিচুয়েশন হয়ে গেলে এটা আমাদের দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপর আমরা আসছি এটার ক্লিনিক্যাল ফিচার্সে। ক্লিনিক্যাল ফিচার কি না, হাইপোথার্মিয়া, হাইপোটেনশন, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোভেন্টিলেশন, মানে যেগুলো হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডিজমের ফিচার, সেম ফিচার একটু সিভিয়ার কন্ডিশনে হবে, ঠিক আছে। ব্র্যাডিকার্ডিয়া, জেনারেলাইজড এডিমা, প্রোগ্রেসিভ লস অফ কনসিয়াসনেস অ্যান্ড কোমা। নার্সিং কেয়ার কি না, ফার্স্টে যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন, এয়ারওয়েটাকে পেটেন্ট রাখতে হবে। পজিশন, সাইডলাইন পজিশন টু প্রিভেন্ট অ্যাসপিরেশন, যেহেতু পেশেন্টটা কোমায় চলে যেতে পারে ওই জন্য হচ্ছে সাইডলাইন পজিশন দেবো। তাছাড়া হচ্ছে অ্যাসপিরেট করতে পারে, ঠিক আছে। টু গিভ থাইরক্সিন, কর্টিকোস্টেরয়েডস অ্যান্ড গ্লুকোজ আইভি অর অ্যাজ পার অর্ডার। কিপ দ্য ক্লায়েন্ট ওয়ার্ম অ্যান্ড মেনটেন টেম্পারেচার আওয়ারলি, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। তাহলে হাইপোথাইরয়েডিজমে যে যে জিনিসগুলো হচ্ছিলো ঠিক উল্টোটা হবে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে। এটা কি না, কন্ডিশন ইন উইচ এক্সেসিভ কনসেন্ট্রেশন অর প্রোডাকশন অফ থাইরয়েড হরমোনস ইন ব্লাডস অ্যাজ আ রেজাল্ট অফ থাইরয়েড ডিজিজ অর ইনক্রিজ লেভেল অফ থাইরয়েড TSH, ক্যারেক্টারাইজড বাই ইনক্রিজড মেটাবলিক রেট। এখানে কিন্তু মেটাবলিক রেটটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। থাইরোটক্সিকোসিস, ইট ইজ আ condition which occurs due to excessive thyroid hormone, endogenous and exogenous. Later it will become hyperthyroidism। মানে থাইরোটক্সিকোসিসটা কি, এটা হচ্ছে একটা কন্ডিশন যেটা হচ্ছে এক্সেসিভ থাইরয়েড হরমোনের জন্য হচ্ছে, ঠিক আছে, যেটা পরের দিকে আমাদের হাইপারথাইরয়েডিজম হয়ে যেতে পারে। এরপর গয়টারটা আমরা অলরেডি পড়লাম, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ডিউ টু ল্যাক অফ আয়োডিন, ঠিক আছে। এরপর আসছি কজ। আচ্ছা, এখানে যেটা আমরা একটা পড়লাম সেটা একবার বলে দিই, যে এখানে বলেছে যে অ্যাজ আ রেজাল্ট অফ থাইরয়েড ডিজিজ অর ইনক্রিজ লেভেল অফ থাইরয়েড TSH। আগে তো তোমরা বলবে যে তখন আপনি বললেন যে ওটা TSHটা কম হয়, তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে এটা বলে রাখি যে দুটো টাইপ হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে কী হয়, T3 T4 লেভেলটা বাড়ে, TSHটা কমে যায়, ঠিক আছে। কারণ কি, এটা হচ্ছে প্রবলেম অফ থাইরয়েড গ্ল্যান্ড, ওই জন্য থাইরয়েড গ্ল্যান্ড কী করে যে হচ্ছে T3 T4টা বাড়ায়, দিয়ে বাড়িয়ে পরে তখন বলে যে আর তখন সেটা স্টিমুলেট করে, মানে সিগন্যালটা যায় আমাদের পিটিউটারিতে, দিয়ে বলে যে আর আমার দরকার নেই, অনেক বেশি T3 T4 এর লেভেল হয়ে গেছে, স্টপ করো তুমি TSH বানাতে, ঠিক আছে। তাহলে TSH প্রোডাকশানটা সেই হিসেবে কমে যায়। কিন্তু সেকেন্ডারি থাইরয়েডিজমে কী হয়, সেটা হচ্ছে প্রবলেম অফ পিটিউটারি গ্ল্যান্ড, ঠিক আছে। পিটিউটারি গ্ল্যান্ডের কোনো প্রবলেমের কারণে TSH যে প্রোডাকশানটা সেটাই ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর TSH বাড়লে তো সে নর্মালি স্টিমুলেট করবেই আমাদের থাইরয়েড হরমোনকে টু সিক্রিট থাইরয়েড গ্ল্যান্ডকে টু সিক্রিট T3 অ্যান্ড T4, ঠিক আছে। তাহলে ওই জন্যই বলেছে যে হাইপারথাইরয়েডিজম কিন্তু TSH লেভেল ইনক্রিজ হয় সত্ত্বেও মানে হাইপারথাইরয়েডিজম হতে পারে, ঠিক আছে, কারণ কি ওটা পিটিউটারি তখন প্রবলেম আমরা ধরবো, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আসছি কজেস। Causes কি, Graves' disease, most common cause of hyperthyroidism, and autoimmune disease which is also known as toxic diffuse goiter, ঠিক আছে। গ্রেভ ডিজিজটা হচ্ছে মোস্ট কমন কজ অফ হাইপারথাইরয়েডিজম, যেটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ, ঠিক আছে। এটাকে টক্সিক ডিফিউজ গয়টারও বলা হয়, ঠিক আছে। টক্সিক থাইরয়েড অ্যাডিনোমা অ্যান্ড ইটিং এক্সেসিভ আয়োডিন, ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, টেকিং এক্সেসিভ এক্সোজেনাস থাইরয়েড হরমোন।
এরপর আমরা আসছি সাইন্স অ্যান্ড সিমটমসে। যেটা বললাম ওই আগের হাইপোথাইরয়েডিজমের এটা পুরো অপোজিট হবে, মানে হচ্ছে বিএমআর রেটটা অনেকটা বেড়ে যাবে। বিএমআর বাড়লে কি হবে, ওয়েট লস হবে, ডায়রিয়া, লুজ টুলস। ডায়রিয়া হচ্ছে কারণ কি জিআই মর্টিলিটিও বেড়ে যাচ্ছে। হাইপার অ্যাক্টিভ রিফ্লেক্সেস হবে, রেস্টলেসনেস, নার্ভাসনেস, এই সবগুলো দেখা যাবে। ফাইন ট্রেমার্স অফ দ্য হ্যান্ডস, ইরিটেবিলিটি, অ্যাজিটেশন অ্যান্ড ইমোশনাল লায়াবিলিটি, ডায়াফোরেসিস, এক্সোপথ্যালমোস মানে প্রোট্রুশন অফ দ্য আইবলস, ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম। এক্সোপথ্যালমোস হয় হাইপারথাইরয়েডিজমে। তারপর হচ্ছে কর্নিয়াল আলসারেশন, হাইপারটেনশন, ইউজুয়ালি সিস্টোলিক, হাইপারথার্মিয়া হবে যেহেতু বিএমআর রেটটা বেড়ে যাবে, ওই জন্য হিট ইনটলারেন্স হবে, যেটা একটু আগে বলছিলাম আমি ব্যাপারটা। ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হাইপারভেন্টিলেশন, enlarged thyroid gland, decreased TSH if cause primary or thyroid disease, increased TSH if cause secondary or pituitary disorder। তাহলে এখানে লেখা আছে যে জিনিসটা বললাম। এরপর হচ্ছে থাইরোটক্সিক স্টেট অর থাইরয়েড স্টর্ম, হাইপার মেটাবলিক রেট দ্যাট মে লিড টু হার্ট ফেলিয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস, এগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। এরপর আসছি নার্সিং কেয়ারে। প্রোভাইড অ্যাডিকুয়েট রেস্ট, কুল অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট, প্রোভাইড হাই ক্যালোরি ডায়েট, হাই প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, ডেলি ওয়েট চেক করতে হবে, টু কিপ অর্ডার মেডিকেশন, অ্যান্টি থাইরয়েড মেডিকেশন যেটা হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল, পিটিইউ যেটা বলা হয়, দ্যাট ব্লক সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। তাহলে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা লেভোথাইরক্সিন দিচ্ছিলাম, আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট মেডিকেশন সেটা হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল। আর অ্যান্টি থাইরয়েড মেডিকেশনও দেওয়া হয় অনেক সময় আয়োডিন, যেটা পটাশিয়াম আয়োডাইড আর SSKI বলা হয়, টু রিডিউস ভ্যাসকুলারিটি অ্যান্ড সাইজ অফ থাইরয়েড গ্ল্যান্ড। মানে সাইজ আর ভাস্কুলারিটি ডিক্রিজ করার জন্য আমাদের আয়োডিন দিতে হয়, বা পটাশিয়াম আয়োডাইড বা SSKI আমরা বলে থাকি। ঠিক আছে, যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন সাজেস 131I টু ডিস্ট্রয় থাইরয়েড গ্ল্যান্ডস সেলস, দেয়ার বাই ডিক্রিজিং প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন, সিমটোমেটিক মেডিসিনস। ঠিক আছে, আর রেডিও অ্যাক্টিভ আয়োডিনও দেওয়া যেতে পারে ওই গ্ল্যান্ডসের যে সেলগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য, যাতে করে থাইরয়েড হরমোন প্রোডাকশনটা ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে, আর প্রোটেক্ট দ্য ক্লায়েন্ট ফ্রম স্ট্রেসফুল সিচুয়েশন। এরপর আমরা আসছি থাইরয়েড স্টর্ম। তাহলে থাইরয়েড স্টর্মটা কি? ইট ইজ আ লাইফ থ্রেটেনিং ফ্যাটাল কন্ডিশন, অকার্স ইন ক্লায়েন্ট উইথ আনকন্ট্রোলেবল হাইপারথাইরয়েডিজম। ইট ইজ আ সিভিয়ার ফর্ম অফ হাইপারথাইরয়েডিজম। তাহলে হাইপারথাইরয়েডিজম যদি সিভিয়ার ফর্মে হয়ে যায় সেটাকে আমরা থাইরয়েড স্টর্ম বলবো। আগে আমরা বলছিলাম হাইপোথাইরয়েডিজম যদি সিভিয়ার ফর্মে হয় তাহলে সেটাকে মিক্সিডিমা কোমা বলছিলাম। এরপর হাইপারথাইরয়েডিজমটা যদি সিভিয়ার ফর্মে হয় সেটাকে আমরা থাইরয়েড স্টর্ম বলবো। It is a severe form of hyperthyroidism. Precipitating factors কি না, stressful situation, severe infection and excessive administration of thyroid hormones. এরপর সাইন্স অ্যান্ড সিমটমস কি? সিস্টোলিক হাইপারটেনশন, ট্যাকিকার্ডিয়া, হাইপারথার্মিয়া, মানে সেম হাইপারথাইরয়েডিজমের সিমটমগুলো কিন্তু একটু সিভিয়ার ফর্মে। nausea, vomiting, diarrhea, irritability, restlessness, confusion, seizures and coma. নার্সিং কেয়ার কি না, মেনটেন পেটেন্ট এয়ারওয়ে অ্যান্ড ভাইটালস ক্লোজলি, অর্ডার মেডিকেশনগুলো দিতে হবে, অ্যাসপিরিন অ্যাভয়েড করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাভয়েড অ্যাসপিরিন ফর টেম্পারেচার রিডাকশন বিকজ ইট ক্যান এলিভেট থাইরয়েড লেভেল। অ্যাসপিরিন কখনোই আমরা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেবো না, কারণ কি এটা হচ্ছে থাইরয়েড লেভেলটাকে আরও ইনক্রিজ করে দিতে পারে। ঠিক আছে, স্পঞ্জিং অ্যান্ড কুলিং ব্ল্যাঙ্কেট ইজ প্রেসক্রাইব টু ডিক্রিজ দ্য টেম্পারেচার। এরপর হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজমে শর্টলি এখানে বলা আছে যেটা ডিফারেন্সটা। হাইপারথাইরয়েডিজমে কি পড়লাম, ওয়েট লস হয়, যেহেতু বিএমআর ইনক্রিজ করছে ওয়েট লস হবে। হাইপোথাইরয়েডিজমে ওয়েট গেইন হবে, যেহেতু বিএমআর ডিক্রিজ করছে। হাইপারথাইরয়েডিজমে অ্যাপেটাইট ইনক্রিজ করবে, মেটাবলিক রেটটাও ইনক্রিজ করবে। হাইপোতে এটার উল্টোটা, ডিক্রিজ হবে দুটোই। ঠিক আছে, হাইপারথাইরয়েডিজমে হিট ইনটলারেন্স হবে, ইনক্রিজ সেন্সিটিভিটি টু হিট। হাইপোথাইরয়েডিজমে কোল্ড ইনটলারেন্স হবে, ইনক্রিজ সেন্সিটিভিটি টু কোল্ড। ট্যাকিকার্ডিয়া, প্যালপিটেশন, অ্যারিথমিয়া আমরা হাইপারথাইরয়েডিজমে দেখতে পাবো, তার উল্টোটা হচ্ছে হাইপোতে ব্র্যাডিকার্ডিয়া হবে। হাইপারে কী হবে, ডায়রিয়া হবে, হাইপোতে কনস্টিপেশন হবে। হাইপারে অ্যাংজাইটি, নার্ভাসনেস, ইরিটেবিলিটি, ইনসোমনিয়া, ট্রেমার্স, মানে সব কিছু ইনক্রিজ হবে, একটা ইরিটেবিলিটি হবে, অ্যাংজাইটি, নার্ভাসনেস এগুলো হবে। হাইপোথাইরয়েডিজমে সব কমে যাবে, ফ্যাটিক হবে, ডিপ্রেশন হবে, ইম্পেয়ার্ড মেমোরি, ইম্পেয়ার্ড কনসেন্ট্রেশন, যেটাকে মেন্টাল ফগও বলে থাকি। ঠিক আছে, এরপর হচ্ছে ইনক্রিজড হেয়ার অ্যান্ড নেল গ্রোথ, ইনক্রিজড সোয়েটিং। ঠিক আছে, হেয়ার আর নেল গ্রোথটাও ইনক্রিজ হবে ইন কেস অফ হাইপারথাইরয়েডিজম। হাইপোতে হচ্ছে হেয়ার লস অ্যান্ড থিন নেলস, ড্রাই স্কিন হবে, ড্রাই স্কিনটা ইম্পর্ট্যান্ট হাইপোতে।
ঠিক আছে। এরপর আমরা আসছি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, টোটাল 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইন হিউম্যান বডি। লোকেশনটা কি? নিয়ার দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন অর প্যারাথরমোন। Parathyroid gland has two specific cell, একটা হচ্ছে chief cell which secrete parathyroid hormone and oxyphil cells which have an unknown function. এটা দুটো সেল থাকে, একটা হচ্ছে চিফ সেল আর একটা হচ্ছে অক্সিফিল সেল। চিফ সেলটা প্যারাথাইরয়েড হরমোনটাকে সিক্রেট করে, তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। Parathyroid gland regulates blood calcium levels. Function of the parathyroid hormone key to maintain blood calcium level by osteoblast and indirectly osteoclast, increased absorption of the calcium from the intestine and reabsorption from the kidneys to maintain blood calcium level. তাহলে পিটিএইচটা কি করে? ব্লাড ক্যালসিয়াম লেভেলটা মেনটেন করতে হেল্প করে। এটা হচ্ছে অ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করায় ফ্রম দ্য অফ দ্য ক্যালসিয়াম ফ্রম দ্য ইন্টেস্টাইন অ্যান্ড রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য কিডনিস। মানে এটা মেনলি আমাদের ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটাকে বাড়াতে হেল্প করে, whereas ক্যালসিটনিন উল্টো করে। ঠিক আছে, ক্যালসিটনিন ডিক্রিজ করে ক্যালসিয়ামের লেভেলটা ব্লাডে। এরপর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিসঅর্ডার্স। ফার্স্টে হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম হলে কি হবে? ইট ইজ ইনসাফিসিয়েন্ট অর হাইপোসিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এরপর কজেসটা কি? আফটার থাইরয়েডেক্টমি, অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় কোয়েশ্চেন আসে যে থাইরয়েডেক্টমি করা হয়েছে, তারপর পেশেন্টের কী কী সাইন অ্যান্ড সিমটম আমরা দেখতে পারি। যেহেতু প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে, মানে হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামটা কম পাবো, হাইপোক্যালসিমিয়া আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওটা সাইন অ্যান্ড সিমটমে আমরা আসছি। তো এটা কিন্তু মানে ঘুরিয়ে বা ক্লিনিক্যাল হিসেবে এই কোয়েশ্চেনটা আসে। তো মনে রাখবে যে মানে থাইরয়েডেক্টমির পরে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট টু চেক করা কি ক্যালসিয়াম লেভেলটা ঠিক আছে কি না, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ হয়ে যায়নি তো ভুল করে, মানে সার্জারির সময়, এটা আর কি দেখতে হবে। ঠিক আছে, ফলোয়িং প্যারাথাইরয়েড সার্জারি, radiation therapy and unknowingly. If serum parathyroid level drops, then serum calcium level also drops, causing clinical sign of tetany and inversely rise in serum phosphate level occurs. ঠিক আছে, যেটা বললাম হাইপোক্যালসিমিয়া হয়, আর হাইপোক্যালসিমিয়া হলে টিটানি হবে। ঠিক আছে, দুটো সাইন আমরা পড়ি, একটা হচ্ছে চপেস্টিক আর একটা হচ্ছে ট্রোসেও সাইন। ঠিক আছে, এরপর সাইন অ্যান্ড সিমটম কি? ক্যালসিমিয়া হবে, কারণ কি প্যারাথাইরয়েড, বিকজ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মেনটেন সিরাম ক্যালসিয়াম লেভেল। হাইপার ফসফেটেমিয়া, মানে ক্যালসিয়ামটা কমলে ফসফেটটা ইনক্রিজ করে। ঠিক আছে, ডিউ টু ইনভার্স এফেক্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট। decrease serum parathyroid hormone level, numbness tingling হবে in the face due to low calcium level, cramps seen in muscle, the abdomen or in the extremities due to low calcium level, hypotension, anxiety, irritability, depression, respiratory alkalosis due to hyperventilation। ঠিক আছে, এখানে রেসপিরেটরি অ্যালকালোসিস দেখা যেতে পারে। তো মেইন সিমটম যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া, হাইপারফসফেটেমিয়া, আর হচ্ছে যেটা হাইপোক্যালসিমিয়ার জন্য চপেস্টিক আর ট্রোসেও সাইন আমরা দেখতে পাই। চপেস্টিক সাইনটা কি না, ওই ফেসিয়াল মাসেলে ট্যাপ করলে ওটা কি বলবো, ফেসিয়াল মাসেলটা হচ্ছে কন্ট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যেটা ট্রোসেও সাইন হচ্ছে বিপি কাফটা যদি ইনফ্লেট করা হয় তখন কার্পোপেডাল একটা স্পাজম হবে। ঠিক আছে, এরপর হচ্ছে নার্সিং কেয়ার। চেক ভাইটালস অ্যান্ড অবজার্ভ ফর রেসপিরেটরি ডিস্ট্রেস, মনিটর সাইন অফ হাইপোক্যালসিমিয়া অ্যান্ড টিটানি অ্যান্ড ফলো সিজার প্রিকশন, কিপ আ ট্র্যাকিওস্টমি সেট, অক্সিজেন অ্যান্ড ওয়াকি সাকশন সেট অ্যাট দ্য ক্লায়েন্ট বেড সাইড 24 আওয়ার্স। হ্যাঁ, এটা কিন্তু অলওয়েজ রাখতে হবে, কারণ কি দেয়ার ইজ আ চান্স অফ কি না আমাদের হচ্ছে কি বলে এয়ারওয়ে একটা প্রবলেম চলে আসতে পারে ডিউ টু ইডিমা বলো বা মানে যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ করা হয় থাইরয়েডেক্টমির পরে কি হয়, ইডিমার একটা চান্স থাকবে, তাহলে ওখানে ব্লকেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওই জন্য কি হয়, যদি ব্লকেজ হয়ে যায়, এয়ারওয়ের এক্সট্রিম প্রবলেম হয়ে যায়, তখন কি হয়, ট্র্যাকিওস্টমি, এমার্জেন্সি ট্র্যাকিওস্টমি করা হয়। ওই জন্য সবসময় আমরা ট্র্যাকিওস্টমি সেটটা পেশেন্টের বেডসাইডে রাখবো। ঠিক আছে, এয়ারওয়ে কম্প্রোমাইজ হলেই ওটা ইউজ করব। ঠিক আছে, রিডিউস এনভায়রনমেন্টাল স্টিমুলাই অ্যান্ড অ্যাডমিনিস্টার ক্যালসিয়াম গ্লুকোনেট
connect if hypocalcemia occurs. Diet therapy আর হচ্ছে প্রোভাইড হাই ক্যালসিয়াম অ্যান্ড লো ফসফরাস ডায়েট। যেহেতু ক্যালসিয়ামটা হচ্ছে কমে যাচ্ছে তাহলে হাই ক্যালসিয়াম আর ফসফরাস ডায়েট দেবো। আর এলিমিনেশন অফ মিল্ক, চিজ অ্যান্ড এগ ইয়ক বিকজ দিস আইটেমস হ্যাড হাই ফসফরাস কন্টেন্ট। আর মিল্ক, চিজ, এগ ইয়ক এগুলো কিন্তু দেবো না, কারণ কি এগুলোতে হাই ফসফরাস কন্টেন্ট থাকে। অ্যাডমিনিস্টার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড টু ডিক্রিজ অ্যাবজর্পশন অফ phosphorus from GI tract. Administer vitamin D supplements because vitamin D enhances the absorption of calcium from the GI tract. আর ভিটামিন ডিও সাথে সাথে দিতে পারি, ঠিক আছে। আর হাই ক্যালসিয়াম তো তার সাথে দিচ্ছি। এরপর অ্যাডমিনিস্টার ফসফেট বাইন্ডার্স টু প্রমোট দ্য এক্সক্রিশন অফ ফসফেট ফ্রম জিআই ট্র্যাক্ট। মেনলি আমাদেরকে ওটাই মনে রাখতে হবে, এই ট্র্যাকিওস্টোমির সেটটা যে বেড সাইডে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, এটা থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের হাই ক্যালসিয়াম দিতে হবে আর তার সাথে সাথে ভিটামিন ডি দিতে পারি, ঠিক আছে। মিল্ক, চিজ, এগ ইয়ক এগুলোকে অ্যাভয়েড করতে হবে যেহেতু ওখানে ফসফেট কন্টেন্ট থাকে, ঠিক আছে। এরপর আমরা আসছি যে টিটানি, যেটা মেটাবলিক কন্ডিশন which is caused by very low level of serum calcium, hypocalcemia characterized by bronchospasm and laryngospasm, stridor and wheezing। তো টিটানি হলে বা হচ্ছে হাইপোক্যালসিমিয়া হলে আমাদের ব্রঙ্কোস্পাজম আর ল্যারিঙ্গোস্পাজমও দেখা যেতে পারে, ঠিক আছে। ড্রসিউ সাইন অ্যান্ড জভেস্টিক সাইন যেটা বললাম, ডিসফ্যাজিয়া অ্যান্ড ফোটোফোবিয়া, নামনেস অ্যান্ড টিংলিং সেন্সেশন অফ দ্য ফেস অ্যান্ড এক্সট্রিমিটিস, সামটাইমস কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়াস অ্যান্ড সিজার্স অলসো নোটেড, ঠিক আছে। কোনো সময় কার্ডিয়াক ডিসঅ্যারিথমিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। যেটা বলছিলাম ড্রসিউ সাইনটা কি, ইন্ডাকশন অফ কার্পোপেডাল স্পাজম বাই ইনফ্লেশন অফ আ sphygmometer above systolic blood pressure for 3 minutes, ঠিক আছে। রেসপন্সটা কি, কার্পোপেডাল স্পাজম is characterized by adduction of the thumb, flexion of the metacarpopharyngeal joint, extension of the interpharyngeal joint আর flexion of the wrist, ঠিক আছে। এইভাবে একটা স্পাজম হয়ে যায়, ঠিক আছে। অ্যাডাকশন অফ দ্য থামটা হচ্ছে অ্যাডাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাকি ফ্লেকশন অফ দ্য মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, এক্সটেনশন অফ দ্য ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্টস আর ফ্লেকশন অফ দ্য রিস্টটাও ফ্লেকশন হচ্ছে, ঠিক আছে। এরপর যেটা বললাম জবেস্টিক সাইন, কন্ট্রাকশন অফ দ্য ইপসিল্যাটারাল ফেসিয়াল মাসেলস এলিসিটেড বাই ট্যাপিং দ্য ফেসিয়াল নার্ভ জাস্ট অ্যান্টিরিয়ার টু দ্য ইয়ার। রেসপন্সটা কি, টুইচিং অফ দ্য লিপ টু স্পাজম অফ দ্য ফেসিয়াল মাসেল অর টুইচিং অফ দ্য ফেসিয়াল মাসেল ইন রেসপন্স টু দ্য ট্যাপিং ওভার দ্য ফেসিয়াল নার্ভ। ট্যাপ করলে হচ্ছে এখানে একটা টুইচ আমরা দেখতে পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে জবেস্টিক সাইন। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো সাইন কিন্তু মনে রাখবে অবশ্যই। এরপর আমরা আসছি হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা তাহলে হাইপার সিক্রিশন হবে প্যারাথাইরয়েড হরমোনের, ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড এক্সক্রিশন অফ ফসফরাস বাই কিডনিস, ডিমিনারাইজেশন অফ বোনস occurs if dietary intake is not enough to meet calcium levels demand by high level of parathyroid hormone. Hyperparathyroidism is classified into 3 types. একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। প্রাইমারি ডিউ টু proliferation of chief cells of parathyroid glands, adenoma. Secondary due to chronic condition of hypocalcemia, example renal disorders, malnutrition, vitamin D deficiency, chronic condition এর জন্য সেকেন্ডারি হয়। আর টার্সিয়ারি chronic condition lead to parathyroid gland become unresponsive to blood calcium level। মানে টার্সিয়ারিটা একদম লাস্ট সিভিয়ার স্টেজে, মানে এতটা ক্রনিক কন্ডিশন হয়ে গেছে যে ব্লাড ক্যালসিয়াম লেভেলের সাথে আর রেসপন্ডই করছে না, ঠিক আছে। এরপর হচ্ছে কজেস। কজেস হচ্ছে টিউমার অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অর এডিনোমা, হাইপারট্রফি অর হাইপারপ্লাসিয়া অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। সাইন অ্যান্ড সিমটমস, এখানে হাইপার ক্যালসিমিয়া দেখতে পাবো, ঠিক আছে। যেহেতু প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে মানে প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ করছে, ওই জন্য হাইপার ক্যালসিমিয়া দেখতে পাবো। হাইপোফসফেটেমিয়া উল্টোটা ডিপ বডি পেন হবে এটা, ডিউ টু লো লেভেল অফ ক্যালসিয়াম আর বোন ডেন্সিটি। হাইপারটেনশন ডিউ টু হাই লেভেল অফ প্যারাথাইরয়েড হরমোন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ডিউ টু ডিমিনারাইজেশন অফ দ্য বোনস। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে যেটা ক্যালসিটোনিনটা বললাম, ক্যালসিটোনিন যদি ইনক্রিজ হয় তাহলে হচ্ছে আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা কমবে, ঠিক আছে। মানে ব্লাড থেকেও ক্যালসিয়াম নিয়ে গিয়ে কী করে, বোনসে ডিপোজিট করে, তাহলে বোনসে তখন ক্যালসিয়ামটা বাড়বে। মানে এই জিনিসটা হচ্ছে আর যখন আমাদের কি হয় যে প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ করছে, মানে প্যারাথাইরয়েড আর ক্যালসিয়ামটা সবসময় অপোজিট কাজ করে, এটা ফার্স্টলি মনে রাখবে, ঠিক আছে। প্যারাথাইরয়েড আর ক্যালসিটোনিন দুটো হচ্ছে অপোজিট কাজ করবে। মানে এখানে যেহেতু প্যারাথাইরয়েড হরমোনটা ইনক্রিজ করছে তাহলে কি করবে না, বোন থেকে ক্যালসিয়াম নিয়ে ও ব্লাডে আনবে, ঠিক আছে। তাহলে বোনটা হচ্ছে ক্যালসিয়াম উইক হয়ে গেছে, তাহলে ওটা ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে, বোনটা উইক হয়ে যায়, বোনে ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে, যেহেতু ক্যালসিয়ামটা টেনে ও ব্লাডে নিয়ে আসছে, ঠিক আছে।
weight loss and constipation and muscular weakness, renal damage and renal calculi and that composed with calcium. সব কিছু মানে একদম যে মনে রাখতে হবে সেরকম নয়, একটা জিনিস মনে রাখবে তার অপোজিটটা ভেবে ওটা করবে। যেমন এখানে যে কোনো একটা মনে রাখবে। প্যারাথাইরয়েড হরমোন কী করে? ক্যালসিয়াম বাড়ায়, শুধুমাত্র ক্যালসিয়াম ব্লাডে কিন্তু বাড়ায়, ঠিক আছে? প্যারাথাইরয়েড হরমোন ব্লাডে ক্যালসিয়াম বাড়ায়, এটুকু মনে রাখবে। তারপর ক্যালসিটোনিনটা অটোমেটিক ওটার অপোজিট মনে থেকে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে নার্সিং কেয়ার, মনিটর অল ভাইটাল স্পেশালি ব্লাড প্রেশার, মনিটর ইনটেক আউটপুট অ্যান্ড সাইন অফ রেনাল স্টোর, মুভ দ্য ক্লায়েন্ট স্লোলি অ্যান্ড কেয়ারফুলি বিকজ ক্লায়েন্ট হ্যাজ আ রিস্ক অফ বোন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ঠিক আছে? এনকারেজ ফ্লুইড ইনটেক অ্যান্ড রেস্ট্রিকশন অফ ডায়েটারি ইনটেক টু give furosemide to increase renal excretion of calcium or as per order to give calcitonin to decrease skeletal calcium release and increase renal excretion of calcium. Regularly monitor calcium and phosphorus level, prepare for parathyroidectomy accordingly, ঠিক আছে? এগুলো অত দরকার নেই। মেন যে হচ্ছে সাইন সিমটমগুলো যেগুলো বললাম, হাইপার ক্যালসিমিয়া, হাইপোফসফেটেমিয়া, আর হচ্ছে ওই যেটা বোন ডেন্সিটিটা কমে যায়, ঠিক আছে, ওটা ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে, ওই জিনিসগুলো মনে রাখলেই হবে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার্স। এরপর আমরা আসছি প্যানক্রিয়াসে, ঠিক আছে? প্যানক্রিয়াসটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম অফ দ্য প্যানক্রিয়াস ইজ নোন অ্যাজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মানে প্যানক্রিয়াস বোথ এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন ফাংশন আছে, যেটা আমরা পড়লাম। তাহলে এখানে আমরা এন্ডোক্রাইন ফাংশনটাকে ডিটেলসে পড়বো, আর যেটা এন্ডোক্রাইন সিস্টেমটাকে এখানে আমরা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলি, ঠিক আছে? অ্যানাটমিক্যালি প্যানক্রিয়াস হ্যাজ ডিভাইডেড ইন্টু হেড, নেক, বডি অ্যান্ড টেল। লার্জেস্ট পার্ট অফ প্যানক্রিয়াস ইজ দ্য body. Most of islets of Langerhans cells are abundantly found in the tail of the pancreas. Main pancreatic duct or duct of Wirsung is a duct where pancreas has joints to common bile duct. Pancreas is an example of heterocrine gland. It means pancreas has endocrine and exocrine both functions. এটা তো বললাম। There are three main type of cells in the pancreatic islets of Langerhans, যেটা হচ্ছে আলফা সেলস, বিটা সেলস আর হচ্ছে ডেল্টা সেলস। আলফা সেল কি সিক্রিট করে? গ্লুকাগন হরমোন, অ্যাসিলারেট ব্লাড গ্লুকোজ লেভেল। মানে আলফা সেল হচ্ছে গ্লুকাগন হরমোন সিক্রিট করে, যেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায়, ঠিক আছে? বিটা সেল কি সিক্রিট করে? ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন কি করে? ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমায়, ঠিক আছে? ডেল্টা সেলস হচ্ছে সিক্রিট সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে? এরপর আমরা এগুলো পড়বো যে প্যানক্রিয়াস সিক্রেট প্যানক্রিয়াটিক জুস, এক্সোক্রাইন ফাংশন, কন্টেন নিউমারাস এনজাইম, ট্রিপসিন, কিমোট্রিপসিন, প্রোটিয়েস। এগুলো আমরা অলরেডি জিআই সিস্টেমে পড়েছি বা হচ্ছে পড়বো। এরপর হচ্ছে প্যানক্রিয়াটিক জুস আর এনজাইম আর রেগুলেটেড বাই সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইন হরমোনস, cholecystokinin hormones which are produced by duodenum. Function of the pancreas includes controls of the blood glucose level and indigestion and add in digestion through its juice, ঠিক আছে? এগুলো অতটা এখানে ইম্পর্টেন্ট নয়, ওগুলো আমরা সব জিআই সিস্টেমে পড়বো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। এই যে এন্ডোক্রাইন ফাংশন আছে, এক্সোক্রাইন ফাংশন আছে, ঠিক আছে? এরপর আমরা মেন জিনিসে আসছি, যেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিনটা কি? ইট ইজ আ পলিপেপটাইড হরমোন which consists about 50 amino acids. Their main function are maintain or lower the blood glucose level. Secretion of insulin is stimulated by increased blood sugar level. ফাংশনগুলো কি না? গ্লাইকোজেনেসিস কনভার্টস গ্লুকোজ ইন্টু গ্লাইকোজেন ইন দ্য লিভার অ্যান্ড স্কেলিটাল মাসেল। মানে আমাদের ইনসুলিনটা মনে রাখতে হবে, এটা যা হোক করে হচ্ছে আমাদের ব্লাডে হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে কমাবে। এরপর কী কীভাবে কমাতে পারে সেগুলো, গ্লাইকোজেনেসিস করতে পারে, মানে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে ইন দ্য লিভার অ্যান্ড স্কেলিটাল মাসেলস। লাইপোজেনেসিস করতে পারে, প্রোমোসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড স্টোরেজ অফ ফ্যাট ইন অ্যাডিপোজ টিস্যু। ইনহিবিট গ্লুকোজেনোলাইসিস। গ্লুকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেনটা হচ্ছে গ্লুকোজে কনভার্ট হওয়া, তাহলে এটাকে ইনহিবিট করছে, মানে কনভার্ট হতে দেবে না, ঠিক আছে? তাহলে গ্লুকোজ ফর্মেশন হতে দিচ্ছে না। এরপর গ্লাইকোলাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ ফর এনার্জি, ঠিক আছে? এরপর হচ্ছে প্রোটিন সিনথেসিস, ইট প্রমোট সিনথেসিস অফ প্রোটিন। ইনহিবিটস গ্লুকোনিওজেনেসিস, সিনথেসিস অফ নিউ গ্লুকোজ ইন দ্য লিভারটাকেও ইনহিবিট করে, ঠিক আছে?
এখানে কিন্তু সবই মনে থাকবে, শুধু গ্লাইকোলাইসিসটা একটু মনে রাখার চেষ্টা করব, এটা একটু কনফিউজিং, ঠিক আছে? কারণ কি গ্লুকোজটা ব্রেকডাউন হচ্ছে এখানে, তাহলে মনে হবে ঠিক আছে এটা তাহলে ইনসুলিন কেন, গ্লুকোজটা তো এখানে বাড়াচ্ছে, কিন্তু তা নয়, গ্লুকোজটা ব্রেকডাউন করে ওটা সিম্পল আরও পাইরুভেট, যেটা বায়োকেমিস্ট্রিতে আমরা পড়ে থাকি, ঠিক আছে? তো এখানে গ্লুকোজটা ব্রেকডাউন করে এনার্জি ফর্মেশন করছে, ঠিক আছে? তো ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু ইনক্রিজ হয় না, ঠিক আছে? তো তাহলে ফাংশনগুলো কি কি পড়লাম, গ্লাইকোজেনেসিস হবে, লাইপোজেনেসিস হবে, গ্লাইকোনিওজেনেসিসটাকে ইনহিবিট করছে, গ্লাইকোলাইসিস করছে, প্রোটিন সিনথেসিস করছে, আর হচ্ছে গ্লুকোনিওজেনেসিসটাকে ইনহিবিট করছে, ঠিক আছে? এরপর আমরা আসছি গ্লুকাগন। The main function is to increase blood glucose level. Secretion of glucagon is stimulated by low blood sugar level. মানে যদি লো ব্লাড সুগার লেভেল হয় দেন আমাদের সিগন্যাল যায় যে আরও গ্লুকাগনটাকে ইনক্রিজ করো, ঠিক আছে? ফাংশনগুলো কি এটার উল্টো হবে, ঠিক আছে? ইনহিবিট লাইপোজেনেসিস, এটা একটা মনে রাখবে, তাহলে উল্টোগুলো এখানে মনে থাকবে, ঠিক আছে? গ্লুকোনিওজেনেসিস করবে মানে ফর্মেশন অফ নিউ গ্লুকোজ ইন দ্য লিভার, লাইপোলাইসিস করছে ফ্যাট ব্রেকডাউন করছে, আর গ্লাইকোজেনোলাইসিস করছে মানে গ্লাইকোজেনটা কনভার্ট করছে ইন্টু গ্লুকোজে, ঠিক আছে? এরপর আমরা আসছি যে ডায়াগনস্টিক প্রসিডিওর রিলেটেড টু প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার্স। ফার্স্টে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটাকে ওজিটিটি বলা হয়। এটা কি না, ইট ইজ দ্য কনফার্মেটিভ টেস্ট অফ ডায়াবেটিস। তাহলে ওজিটিটিটা হচ্ছে কনফার্মেটিভ টেস্ট অফ ডায়াবেটিস। প্রসিডিওরটা কি, বিফোর 3 to 4 days অফ দ্য টেস্ট ইট আ ডায়েট উইথ হাই কার্বোহাইড্রেট অ্যাট লিস্ট 150 গ্রাম। মানে প্রসিডিওরে 3 থেকে 4 দিন আগে 150 গ্রামের কার্বোহাইড্রেট একটা দেওয়া হয় ডায়েট, ঠিক আছে? অ্যাভয়েড কফি, স্মোকিং, অ্যালকোহল ফর 36 to 48 আওয়ার্স বিফোর দ্য টেস্টিং। মানে 36 থেকে 48 আওয়ার্স আগে কোনো স্মোকিং, স্মোকিং, কফি, অ্যালকোহল এগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। কিপ দ্য ক্লায়েন্ট অন ফাস্টিং 10 to 12 আওয়ার্স বিফোর দ্য টেস্ট, অ্যাভয়েড স্ট্রেনাস এক্সারসাইজ ফর 8 আওয়ার্স বিফোর দ্য টেস্ট, withhold morning insulin and other diabetes medicine if client is with diabetes mellitus. Sample taken for testing, then 75 gram sugar or glucose given to the client orally, ঠিক আছে? আফটার 2 আওয়ার্স এগেন নিড টু টেক ব্লাড স্যাম্পল, মানে একবার স্যাম্পল নেওয়া হলো, তারপরে হচ্ছে 75 গ্রাম সুগার আর গ্লুকোজ পেশেন্টকে ওরালি দেওয়া হলো, তারপরে ওটা দেওয়ার পর আবার 2 ঘন্টা পরে আবার একটা ব্লাড স্যাম্পল নেওয়া হয়, ঠিক আছে? রেজাল্ট ইন্টারপ্রিটেশন, এরপর কি 2 ঘন্টা পরে এরপর ইন্টারপ্রেট করতে হয় রেজাল্টটাকে, ঠিক আছে? আফটার 2 আওয়ার্স পোস্ট লোড গ্লুকোজ লেভেল কি নর্মাল কখন বলবো, ইফ বিলো 140 mg/dl, প্রি ডায়াবেটিক্স কখন বলবো 140 থেকে 200 mg/dl, আর ডায়াবেটিস কনফার্ম হয়ে যাবে যদি 200 mg/dl এর বেশি থাকে। এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে? ওরাল গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট ওজিসিটি ইজ ইউজ ফর ডায়াগনোসিস অফ জেস্টেশনাল ডায়াবেটিস অ্যাট 24 to 28 weeks, which is in 50 gram loading সুগার ইউজড ইনস্টিড অফ 75 গ্রাম, ঠিক আছে? ওটা প্রেগনেন্সিতে আমরা ওরাল গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট করে থাকি, ঠিক আছে? জেস্টেশনাল ডায়াবেটিস আইডেন্টিফাই করার জন্য। ওটা আমরা পরে আবার কী বলে ওবিজিতে পড়বো, ঠিক আছে? এরপর হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার লেভেল, ইন উইচ ব্লাড স্যাম্পল টেকেন ইন এমটি স্টোমাক। ইট ইজ কমনলি ডান বাই গ্লুকোমিটার অর বাই ইন ল্যাব। রেজাল্ট ইন্টারপ্রিটেশন কি, নর্মাল যদি 70 থেকে 100 mg/dl থাকে তাহলে সেটা নর্মাল, 100 থেকে 125টা হচ্ছে প্রি ডায়াবেটিস, আর ডায়াবেটিস বলতে 126 এর বেশি, ঠিক আছে? ইফ রেজাল্ট ইজ গ্রেটার দেন 126 দেন ওজিটিটি টেস্ট শুড বি ডান ফর কনফার্মেশন অফ ডায়াবেটিস মেলিটাস। একবার যদি আমরা রেজাল্টটা 126 এর বেশি পাই দেন আমরা ওজিটিটি, যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা বললাম, সেটা হচ্ছে করা হবে কনফার্ম করতে যে ডায়াবেটিস মেলিটাস আছে কিনা। এবার র্যান্ডাম ব্লাড সুগার লেভেল কি, ইট ইজ অলসো নোন অ্যাজ, আচ্ছা এগুলোর কিন্তু রেঞ্জগুলো অলওয়েজ মনে রাখবে, ঠিক আছে? ফাস্টিং ব্লাড সুগার লেভেলের কী কী রেঞ্জ হয় এগুলো কিন্তু খুব আসে। এরপর হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার লেভেল, ইট ইজ অলসো নোন অ্যাজ ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ টেস্টিং বা সিবিজি টেস্টিং। ইট ইজ ইউজুয়ালি ডান বাই গ্লুকোমিটার অর বাই ল্যাব। ইন্টারপ্রিটেশন হচ্ছে 80 to 140, মানে এটা র্যান্ডাম, ঠিক আছে? খাওয়ার আগে পরে নয়, র্যান্ডামলি যে কোনো টাইমে নেওয়া হয়। এটার ক্ষেত্রে নর্মাল 80 to 140, প্রি ডায়াবেটিসে 140 to 200, আর ডায়াবেটিসের ক্ষেত্রে গ্রেটার দ্যান 200। ইফ রেজাল্ট মোর দ্যান 200 দেন ওজিটিটি শুড বি ডান ফর কনফার্মেশন অফ ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? এরপর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট, যেটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন HbA1c টেস্ট। খুব এটার থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? মোস্ট
of the monosaccharide, especially glucose, fructose and galactose are naturally attached or bond with the hemoglobin in bloodstream. So these tests measure sugar level which is attached to hemoglobin. HbA1c test measured average 3 months or 90 days blood sugar level, because we know that normal RBC's lifespan is 90 to 120 days. তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা যে 3 মাসের এভারেজটা হচ্ছে HbA1c টেস্টে আমরা পাই, ঠিক আছে। এটা নিয়ে খুব কোশ্চেন আসে, ঠিক আছে। এরপর রেজাল্ট ইন্টারপ্রিটেশন কি না, লোয়ার দেন যদি 5.7% হয় সেটা হচ্ছে নর্মাল, প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে 5.7 থেকে 6.5%, আর ডায়াবেটিসের ক্ষেত্রে মোর দেন 6.5%। এই লেভেলটা অ্যাটলিস্ট মনে রাখবে ডায়াবেটিসেরটা, ঠিক আছে। ফর ডায়াবেটিস ক্লায়েন্ট শুড বি লোয়ার 6.5 to 7%, because it means last 3 months average sugar level is maintained between 154 mg/dl। বাকি এগুলো যেগুলো দেওয়া আছে এত দরকার নেই, ওটা মনে রাখলেই হবে, এনাফ। এরপর আমরা আসছি ডিসঅর্ডার অফ প্যাঙ্ক্রিয়াস। ফার্স্টলি আমরা এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ নিয়ে পড়বো, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। ডিসক্রিপশন কি, in which the body's ability to produce or respond to the hormone insulin is impaired, resulting in abnormal metabolism of carbohydrates and elevated levels of glucose in the blood। और কি না হচ্ছে or a chronic metabolic disorder of impaired carbohydrate, protein and lipid metabolism caused by deficiency of insulin. Diabetes is due to either the pancreas not producing enough insulin or the cells of the body not responding properly to the insulin produced. Either ওটা প্রডিউসই করতে পারছে না এনাফ ইনসুলিন, বা হচ্ছে সেলটা রেসপন্ড করছে না ইনসুলিনের সাথে, ঠিক আছে। এরপরে এটা 3টে টাইপ আছে, মেন টাইপ, ঠিক আছে। ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, টাইপ 2 আর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, ঠিক আছে। এরপর যেটা ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1, আদার নেম কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস IDDM, অর জুভেনাইল ডায়াবেটিস, ঠিক আছে। মানে এটা হচ্ছে জুভেনাইল এজে, মানে হচ্ছে আমরা চিলড্রেনের ক্ষেত্রে মানে অনসেটটা আমরা চিলড্রেনে দেখতে পাই, ঠিক আছে। অনসেটটা সাডেন, এজ অফ অনসেট হচ্ছে চিলড্রেন। কজ হচ্ছে অটো ইমিউন অর প্যাঙ্ক্রিয়াটিক সেলস আনএবল টু প্রডিউস ইনসুলিন ডিউ টু কমপ্লিট ডিস্ট্রাকশন অফ বিটা সেলস অফ প্যাঙ্ক্রিয়াস, ঠিক আছে। টেন্স টু ডেভেলপ অ্যাট ইয়াং এজ, ক্যান নট বি প্রিভেন্টেড, টাইপ 1 রিকোয়ার্স লাইফ লং এক্সোজেনাস ইনসুলিন, ইট ইজ মোস্টলি অকার্স ইন চিলড্রেন অ্যান্ড ক্লায়েন্টস লুকিং অ্যাজ থিন। ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস is commonly seen in type 1 diabetes, খুব ইম্পর্টেন্ট। ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস কোন ইয়েতে দেখা যায় না, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিসটা দেখা যায়। এরপর আমরা আসছি যেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, জেনেটিক কজেস, টক্সিন, ভাইরাস, এজ ইয়ঙ্গার দেন 30 ইয়ার্স, ঠিক আছে। তাহলে এটাতে হচ্ছে অটো ইমিউন কজ, যেখানে হচ্ছে ইনসুলিনটাই প্রডিউস করতে পারছে না, টাইপ 1-এ ইনসুলিনটা প্রডিউসই করতে পারছে না, ঠিক আছে, অটো ইমিউন কারণে, ডিউ টু কমপ্লিট ডিস্ট্রাকশন অফ বিটা সেলস অফ প্যাঙ্ক্রিয়াস, মানে বিটা সেলসটা কমপ্লিটলি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, ঠিক আছে। এরপর টাইপ 2, টাইপ 2টা কি না, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এটার অনসেটটা হচ্ছে গ্র্যাজুয়াল, এজ অফ অনসেট হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মেনলি। কজ কি হচ্ছে না, ইনসাফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেশন আর ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে এখানে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেশন, আগেরটা যেমন সিক্রেশনই হচ্ছিল না, ইনসুলিন সিক্রিটই হচ্ছিল না, বিটা সেলের পুরো ডিস্ট্রাকশন হয়ে গেছিলো টাইপ 1-এ, এখানে কিন্তু ইনসাফিসিয়েন্ট হবে বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে। হয়তো সিক্রিট হচ্ছে কিন্তু সেটা রেসপন্ড করছে না, ইনসুলিনটা আর রেসপন্ড করছে না, ঠিক আছে। ইট মে বি কন্ট্রোল উইথ dietary modification, exercise, oral hypoglycemic agents. It is mostly occur in adults, more prone in obese adult. Risk factor most common obesity, lack of exercise, others history of gestational diabetes mellitus। এরপর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, যেটা আমরা অভিজিতে আবার পড়বো। এটা হচ্ছে রেয়ার ফর্ম অফ ডায়াবেটিস, যেটা হচ্ছে ওমেন ডিউরিং প্রেগনেন্সিতে হয়, ডিটেক্টেড 24 থেকে 28 উইক্সে, ইউজুয়ালি রিজলভ উইদিন 6 উইক্স আফটার জেস্টেশন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ম্যাক্রোসোমিয়া হতে পারে, লার্জ বেবি, এটা পরেও পড়বো, যে হচ্ছে 4000-এর বেশি ওয়েট হয়, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিয়া হয় ডিউ টু হাইপারগ্লাইসেমিক ইন্ট্রাইউটেরাইন এনভায়রনমেন্ট, লিডস টু রিলেটিভ ইনক্রিজ ইন ফিটাল ইনসুলিন সিক্রেশন which cause lower sugar level hypoglycemia in newborn। এটা আমরা আবার ওবিসিতে পড়বো, তাই এখানে এতটা ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। হাইপোক্যালসিমিয়া হয় আর হাইপার বিলিরুবিনিমিয়া হয়। এরপর এবিসিস ফর ডায়াবেটিস, ঠিক আছে।
A1C মানে HbA1c, ব্লাড প্রেশার, ঠিক আছে, কোলেস্ট্রল, আর হচ্ছে স্টপ স্মোকিং। এগুলো হচ্ছে এবিসিস অফ ডায়াবেটিস। সাইন অ্যান্ড সিমটমস কি? পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। এটা হচ্ছে ট্রায়াড যেটাকে বলি, পলিউরিয়া, পলিডিপসিয়া অ্যান্ড পলিফেজিয়া মোর কমন ইন ডায়াবেটিস mellitus 1. Hyperglycemia and glycosuria, blood vision, weight loss, more common in diabetes mellitus type 1. Slow wound healing due to hyperglycemia, ulcer, infection and gangrene. wound healing কিন্তু স্লো হয়ে যাবে, কারণ কি হাইপারগ্লাইসেমিয়া, আলসার, ইনফেকশন আর গ্যাংগ্রিন হয়ে যাওয়ার চান্স থাকে। ভ্যাজাইনাল ইনফেকশন, উইকনেস অ্যান্ড প্যারাস্থেসিস, সাইন অফ inadequate circulation to the feet due to peripheral vascular disease which cause delaying wound healing, sign of atherosclerosis। ঠিক আছে, এই জিনিসগুলো আবার এই পিকচারটাতে দেওয়া আছে, তো আর বলছি না। ক্রনিক অর লং টার্ম কমপ্লিকেশন অফ ডায়াবেটিস mellitus কি? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন হয় আর মাইক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন হয়। তো ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশনে কি না, কোরোনারি আর্টারি ডিজিজ হবে, কার্ডিওমায়োপ্যাথি, মানে যেগুলো হচ্ছে লার্জ ভেসেলের কমপ্লিকেশন, ঠিক আছে, মানে কোরোনারি আর্টারি ডিজিজ হবে, কার্ডিওমায়োপ্যাথি হবে, হাইপারটেনশন, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, সেলুলাইটিস, ইনফেকশন অ্যান্ড পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আর মাইক্রোভাস্কুলার মানে যেগুলো স্মল ভেসেলসের কমপ্লিকেশন, যেমন হচ্ছে রেটিনোপ্যাথি হবে, নেফ্রোপ্যাথি অ্যান্ড নিউরোপ্যাথি। তাহলে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথিটা কি কমপ্লিকেশন না? মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। when long time glucose level high remains in the body, then tissue healing mechanism also affected leading to infection and gangrene। যেটা আগে বলছিলাম যে লং টাইম যদি হাই থেকে যায় গ্লুকোজ লেভেলটা, তাহলে টিস্যু হিলিংটা হয় না, যার জন্য হচ্ছে ইনফেকশন বা গ্যাংগ্রিন দেখা যেতে পারে। মেল ইরেকটাইল ডিসফাংশন অর ল্যাক অফ পেনিস ইরেকশন অলসো কমন ইন মেলস ডিউ টু ডিজিজ প্রসেস। অ্যাকিউট ও শর্ট টার্ম কমপ্লিকেশন অফ ডায়াবেটিস mellitus কি না? হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস আর এইচ এনএস, এগুলো দেখা যেতে পারে, যেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক, হাইপারঅসমোলার, নন কিটোটিক সিনড্রোম। ঠিক আছে, তাহলে ডিকেটা আমরা মেনলি টাইপ 1-এ বলেছিলাম। টাইপ 1 ডায়াবেটিস mellitusে ডিকেটা মেনলি আমরা দেখতে পাই। ঠিক আছে, এরপর আমরা আসছি নার্সিং কেয়ার। হেলথ এডুকেশন অ্যাবাউট পার্সোনাল হাইজিন অ্যান্ড ডিজিজ প্রসেস। ইনস্ট্রাক্ট করতে হবে মেডিসিন শিডিউল টাইমে নিতে। ইনস্ট্রাক্ট ফর রেগুলার এক্সারসাইজ। ইট ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য আইডিয়াল বডি ওয়েট। যেহেতু ওবিস পেশেন্টরা একটা রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস mellitus, তার জন্য রেগুলার এক্সারসাইজ করতে হবে, ব্রিক্স ওয়াকিং করতে বলা হয় পেশেন্টকে। মনিটর সিরাম ব্লাড গ্লুকোজ লেভেল, ট্রেন দ্য ক্লায়েন্ট অ্যান্ড হিজ ফ্যামিলি অ্যাবাউট সেলফ গ্লুকোজ মনিটরিং, টেস্ট ইউরিন ফর কিটোন ইফ গ্লুকোজ লেভেল ইজ হাই। মানে ডায়াবেটিস কিটোএসিডোসিসটা আমরা যদি কিটোন বডিজ আমরা ইউরিনে পাই, তাহলে আমরা বুঝবো ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস হয়েছে। ঠিক আছে, যেটা একটা কমপ্লিকেশন, যেটা অলরেডি বলছিলাম। Administer all medicines and insulin as per on exact order time to prevent hypoglycemia and hyperglycemia. Care during decay and age NS and prevent long-term complication to give insulin and with sterile technique, identify and treat hypoglycemia, instruct and teach about foot care, keep dry and avoid use of hot water, keep moisture using lubricate but avoid lubricate between toenail। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে ফুড কেয়ারটা কিন্তু পেশেন্টকে টিচ করতে হবে, যে যাতে করে ফুড কেয়ার পেশেন্ট পারফর্ম করে, আর ফুডটাকে হচ্ছে ড্রাই রাখতে হবে। ঠিক আছে, হট ওয়াটার অ্যাভয়েড করতে হবে, কারণ কি ডিউ টু নিউরোপ্যাথি হয়ে যায় না পেশেন্টের, তাহলে পেশেন্ট বুঝতে পারবে না সেটা গরম কি ঠান্ডা, তারপর সেখানে বার্ন ইনজুরি হয়ে যেতে পারে। ময়েশ্চার, কিপ ময়েশ্চার ইউজিং লুব্রিকেট, কিন্তু বিটুইন টোনেল হচ্ছে আমরা দেবো না, কারণ কি সেখানে হচ্ছে অনেক যদি ময়েশ্চার হয়ে যায় সেখানেও ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটা থাকে। ঠিক আছে, তাহলে এটা ফুড কেয়ারটা একটু মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে ডায়েট থেরাপি ফর ডায়াবেটিস ক্লায়েন্টস। অফার ডায়েট টু দ্য ক্লায়েন্ট অ্যাজ পার অর্ডার। ডে টু ডে কনসিস্টেন্সি ইন টাইমিং, অ্যামাউন্ট অফ ফুড হেল্পস কন্ট্রোল দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। 50 to 60% টোটাল ক্যালোরি ইনটেক শুড টেক ফ্রম কার্বোহাইড্রেট। এগুলো অনেক সময় কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, এটা তাহলে মনে রাখবে যে 50 to 60% টোটাল ক্যালোরি ইনটেক শুড টেক ফ্রম কার্বোহাইড্রেট, 12 to 20% হচ্ছে প্রোটিন থেকে নিতে হবে, আর লেস দ্যান 30% টোটাল ক্যালোরি ইনটেক শুড বি টেকেন ফ্রম ফ্যাট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। অ্যাকর্ডিং টু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, মেনটেন্স রেশিও বিটুইন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট শুড বি ইন দ্য 5:1:2।
রেশিওটা না মনে রাখলেও পার্সেন্টেজটা অ্যাটলিস্ট মনে রাখবে, এটা কিন্তু কোয়েশ্চেনে দেখতে পাওয়া যায়। অফার হাই ফাইবার্স স্মল ফ্রিকুয়েন্ট মিলস টু দ্য ক্লায়েন্ট। এক্সারসাইজ ফর ডায়াবেটিস ক্লায়েন্টস, এক্সারসাইজ টু লোয়ার দ্য ব্লাড গ্লুকোজ লেভেল থ্রু দ্য ফলোয়িং: এনকারেজ weight loss, reduce the cardiovascular risk, improve circulation and muscle tone, decrease total cholesterol and triglyceride level, and decrease insulin resistance and glucose intolerance. Instruct the client with DM to monitor blood glucose level before, during and after exercise. If the sugar level greater than 200 mg per dl with urinary ketones, then avoid exercise until the blood glucose level is closer to normal and urinary ketones are absent. যদি কিন্তু ব্লাড সুগার লেভেলটা 200-এর বেশি আর কিটোন বডিজ আমরা পাই ইউরিনে, তাহলে কিন্তু এক্সারসাইজ করা চলবে না, তখন কিন্তু স্টপ করে দিতে হবে যতক্ষণ না কিটোন বডিজ অ্যাবসেন্ট হচ্ছে, মানে তাছাড়া ওটা ডিকের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তখন আমরা এমনিতেই ডিকে হলে পেশেন্টকে ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে হয়, সেটা একটা প্রায়োরিটি, ঠিক আছে। প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন অনেক সময় জিজ্ঞেস করা হয় ডিকেতে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে, তো সেক্ষেত্রে অলওয়েজ আমাদেরকে ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে হবে, ঠিক আছে। বোথ ডিকে অ্যান্ড এইজেজ এনএসেও কিন্তু ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে হয়। এরপর হচ্ছে ওবেসিটি ইজ আ মেজর রিস্ক ফ্যাক্টর অ্যান্ড কজ ফর ডায়াবেটিস মেলাইটাস। লাইপো হাইপারট্রফি ইজ আ ডেভেলপমেন্ট অফ ফাইব্রাস ফ্যাটি মাসেস অ্যাট দ্য ইনজেকশন সাইট ডিউ টু রিপিটেড ইউজ অফ অ্যান ইনজেকশন সাইট, মানে রিপিটেড ইউজ করলে লাইপো হাইপারট্রফি হয়ে যায়, ঠিক আছে, যেটা একটা কমপ্লিকেশন অফ ইনসুলিন, মানে ইনসুলিন ইনজেকশন অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। Lipoatrophy is a loss of subcutaneous fat is prevented by the use of human insulin. Oral hypoglycemic medication, oral medication ordered when diet and weight control therapy has failed to maintain satisfactory blood glucose level. Oral medication are usually effective in case of type 2 diabetes mellitus এর ক্ষেত্রে ওরাল মেডিকেশনটা ইউজ করা হয়। এরপর আসছি আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনসুলিনে, ঠিক আছে। তাহলে ইনসুলিন ইজ ইউজ টু ট্রিট ডায়াবেটিস টাইপ 1 অ্যান্ড টাইপ 2 when diet, weight control therapy and oral hypoglycemic agents has failed to maintain desired blood glucose level. The peak action of insulin action should explain to the client to prevent hypoglycemic reaction. মানে পিক অ্যাকশনটাকেও আমাদেরকে এক্সপ্লেন করতে হবে, কারণ কি হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে কিন্তু ওটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তখন মানে ইমিডিয়েটলি হচ্ছে গ্লুকোজ অ্যাডমিনিস্টার করতে বলা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে অনলি শর্ট অ্যাক্টিং অ্যান্ড র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন GAL, যেটা হচ্ছে গ্লুসিসিন অ্যাজ পার লিসপ্রো অ্যান্ড রেগুলার ক্যান বি অ্যাডমিনিস্টার্ড ভায়া আইভি রুট উইথ স্যালাইন, ঠিক আছে। অনলি শর্ট অ্যাক্টিং আর র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনগুলো কিন্তু আইভি রুটের দ্বারা দেওয়া যেতে পারে, ঠিক আছে। এরপর আমরা আসছি টেকনিক্স অফ ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন। Insulin administration techniques include subcutaneously by control pump, insulin pencil and pancreas implant. About subcutaneously, most common route of insulin administration is subcutaneously. Common sites ki lateral and posterior aspect of the upper arm, abdomen, upper outer thigh and back and buttocks. For better absorption, abdomen in the umbilical region is the most reliable site for subcutaneous insulin administration. ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। Insulin should not be given orally because insulin is made of peptides. If it is given orally, the peptides are digested by the digestive enzymes and intestine will break down the insulin before it has entered into the bloodstream for its action. ঠিক আছে, ইনসুলিন কিন্তু কখনোই আমরা ওরালি দেবো না, কারণ কি এটা ডাইজেস্ট হয়ে যায় বাই দ্য ডাইজেস্টিভ এনজাইমস। এরপর ইউজুয়ালি NPH ইনসুলিন লুকিং অ্যাজ ক্লাউডি কালার অ্যান্ড রেগুলার ইনসুলিন অ্যাজ ক্লিয়ার কালার। আর NPH ইনসুলিনটা হচ্ছে ক্লাউডি কালারের হয় আর রেগুলার ইনসুলিনটা আমাদের ক্লিয়ার কালারের হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরে আবার অ্যাডমিনিস্ট্রেশনটা যে টেকনিকটা সেটাতে আমরা আসছি, ঠিক আছে। ট্রিক অফ মিক্সিং দ্য ইনসুলিন NPH আর রেগুলার NR কালার, এটা আমরা একটু পরে আসছি, ঠিক আছে, ডিটেলসে বলবো। ফার্স্টলি কমপ্লিকেশনগুলো একবার দেখে নিই, যেটা হচ্ছে ডাউন লিখেছে ডন ফেনোমেনা, যাই হোক ডন ফেনোমেনা যেটা হচ্ছে ইজ অ্যান আর্লি মর্নিং হাইপারগ্লাইসেমিয়া উইচ ইউজুয়ালি অকার্স অ্যাট মর্নিং টাইম 4 AM to 8 AM or pre-breakfast time. It occurs due to release of growth hormone and we all know that growth hormone accelerate metabolism of carbohydrate. Prevention হচ্ছে administer bedtime dose of insulin at late night or increase dose. মানে এটা কি হয়, আর্লি মর্নিং একটা হাইপারগ্লাইসেমিয়া হয়, ঠিক আছে, 4 AM থেকে 8 AM এর মধ্যে বা প্রি ব্রেকফাস্ট টাইমে আপনার একটা হাইপারগ্লাইসেমিয়া দেখতে পায়। কেন হয় না, কারণ কি
রিলিজ অফ গ্রোথ হরমোনটা রিলিজ হওয়ার কারণে হয়, আর গ্রোথ হরমোনটা হচ্ছে অ্যাক্সিলারেট করে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। ঠিক আছে, প্রিভেনশনটা কি না হচ্ছে আমরা বেড টাইমে ইনসুলিন ডোজটা অ্যাডমিনিস্টার বেড টাইম ডোজ অফ ইনসুলিন অ্যাট লেট নাইট, মানে একটু দেরি করে ইনসুলিন ডোজটা দেবো, যাতে করে মানে যে হাইপারগ্লাইসেমিয়াটা হচ্ছে সেটা যাতে না হয়। ঠিক আছে, সেটা যাতে আরও লেট হয়, তাহলে তখন এরপর আমরা তো তারপরে হলে আর অতটা প্রবলেম নেই। ঠিক আছে, তো ওই জন্যে বেড টাইমের যে ইনসুলিনটা সেটাকে আমরা অনেকটা লেট দিই। ঠিক আছে, যাতে ইনসুলিনের অ্যাকশনটা অনেকক্ষণ থাকে, ইনসুলিনের অ্যাকশনটা অনেকক্ষণ থাকলে তাহলে হাইপারগ্লাইসেমিয়া হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে সোমোগাই ফেনোমেনন। এটাতে হচ্ছে ইট ইজ ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া, দেন ল্যাটার হাইপারগ্লাইসেমিয়া অকার্স ডিউ টু কাউন্টার রেগুলেটরি হরমোনস। মানে ফার্স্টে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হবে, দেন কাউন্টার রেগুলেটরি হরমোনসের জন্য আবার হাইপারগ্লাইসেমিয়া হবে। At bedtime, client has normal or elevated blood glucose level, but due to peak action of insulin, usually with NPH insulin, is around 2 a.m. client goes into hypoglycemia. মানে যখন বেড টাইমে হয় ক্লায়েন্টের নর্মাল বা এলিভেটেড ব্লাড গ্লুকোজ আছে। ঠিক আছে, এরপর তখন ইনসুলিন দেওয়া হলো, তো যেটা অ্যারাউন্ড 2 AM মানে মিড নাইটে আমরা কী পাবো, সেটা ইনসুলিনটা পিক টাইমে পৌঁছে যায়। ঠিক আছে, পিক অ্যাকশানে পৌঁছে গেলে কি হবে, সেই টাইমটাতে হাইপোগ্লাইসেমিয়া হবে। ঠিক আছে, এবার হাইপোগ্লাইসেমিয়ার জন্য আবার পরে কাউন্টার রেগুলেশন হয়ে আবার হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। দেন বডি রিলিজড এপিনেফ্রিন অ্যান্ড গ্লুকাগন ফর রেসপন্ড টু হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে, for compensatory mechanism. So at about 7 a.m. due to response of counter regulatory hormones epinephrine and glucagon, liver released stored glucose which induce hyperglycemia. প্রিভেনশনটা কি, তাহলে এটা বললাম যে কাউন্টার রেগুলেটরি হরমোনটা আবার রিলিজ হওয়ার কারণে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। ঠিক আছে, এটার প্রিভেনশনটা কি, ডিক্রিজ ইভিনিং বেড টাইম ডোজ অফ ইনসুলিন অ্যান্ড ইনক্রিজ দ্য বেড টাইম স্ন্যাক্স। এটাতে ইভিনিং যে ডোজটা আমরা দিচ্ছি ইনসুলিনের সেটা হচ্ছে ডিক্রিজ করতে হবে, যাতে করে হাইপোগ্লাইসেমিয়াটা না হয়, আর বেড টাইম স্ন্যাক্স আমরা বাড়াতে পারি। ঠিক আছে, যাতে করে হাইপোগ্লাইসেমিয়ার চান্সটা কমে যায়। এখানে কি হচ্ছে, আমরা হাইপোগ্লাইসেমিয়াটাকে কন্ট্রোল করছি। আর ডন ফেনোমেনাটা কি হচ্ছে, যেটা আমরা হচ্ছে বেড টাইম যে ডোজ অফ ইনসুলিনটাকে হচ্ছে আমরা লেট নাইটে দিচ্ছি বা হচ্ছে ডোজটাকে ইনক্রিজ করছি, যাতে করে হাইপারগ্লাইসেমিয়াটা না হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই দুটো ডিফারেন্স কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ডন ফেনোমেনা অ্যান্ড সোমোগাই ফেনোমেনাটা। ঠিক আছে, এরপর আমরা আসছি ইনসুলিন রেজিস্ট্যান্স। when long time client receiving insulin then develops immune antibodies that bind the insulin, so thereby decreasing available insulin. ঠিক আছে, যখন লং টাইম ক্লায়েন্ট হচ্ছে ইনসুলিন রিসিভ করছে তখন হচ্ছে ইমিউন অ্যান্টিবডিজ ডেভেলপ করে, যেটা হচ্ছে ইনসুলিনের সাথে বাইন্ড করে যায়, তো অ্যাভেলেবেল যে ইনসুলিনটা সেটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়, মানে ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স অলসো টার্ম ইউজড ফর ল্যাক অফ টিস্যু সেন্সিটিভিটি টু দ্য ইনসুলিন ফ্রম দ্য বডি রেজাল্টে ডেভেলপ হাইপারগ্লাইসেমিয়া। প্রিভেনশন হচ্ছে ইউজ নিউ প্যাক অফ পিওরার ইনসুলিন প্রিপারেশন, মানে বারবার ইনসুলিন দিচ্ছি, ওই ইনসুলিনটার সাথে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখন একটা নতুন ইনসুলিন অ্যাডমিনিস্টার করতে বলা হয় প্রিভেনশন হিসেবে। এরপর হচ্ছে ইনসুলিন সিরিঞ্জ অ্যান্ড ভায়াল। একটা সরি, তাহলে ইনসুলিন সিরিঞ্জ হচ্ছে ইউনিট 40-র একটা সিরিঞ্জ থাকে, আর একটা হচ্ছে ইউনিট 100-এর। ঠিক আছে, এবার কালার কোডটা ইউনিট 40-টা রেড হয়। অনলি U40 সিরিঞ্জ উইথ মার্কিং আপ টু 40 শুড বি ইউজড ইন আ U40 ইনসুলিন ভায়াল। আর 40 unit insulin is equal to 1 ml. 40 unit equal to 1 ml. In India, needle size U40 8 mm 35 by 16 inch. ঠিক আছে, এটা কালারটা একটু মনে রাখলে হবে, আর এই দুটো টাইপ আছে বলে মনে রাখলে হবে, অতটা ইম্পর্টেন্ট নয়। ইউনিট 100-এর হচ্ছে অরেঞ্জ কালার। ঠিক আছে, উইথ মার্কিং আপ টু 100 শুড বি ইউজ উইথ U100 ইনসুলিন ভায়াল। 100 unit insulin is equal to 1 ml এখানে। ইন ইন্ডিয়া নিডল সাইজ ফর U100 হচ্ছে 12.7 mm 30 gauge আর হাফ ইঞ্চ। কনভার্টিং U40 ইনসুলিন ইউনিটস ফর U100 ইনসুলিন সিরিজেস, এগুলো অতটা দরকার নেই। ঠিক আছে,
ওকে, এরপর আমরা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট টপিকে আসছি, যেটা হচ্ছে মিক্সিং ইনসুলিন। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে 10 ইউনিটস অফ রেগুলার অ্যান্ড 20 ইউনিটস অফ এনপিএইচ। মানে যদি দুটো ইনসুলিন একসাথে অর্ডার করা হয় পেশেন্টকে, তখন আমরা কিভাবে ওটাকে উইথড্র করবো আর অ্যাডমিনিস্টার করবো, সেটার একটা প্রসেস আছে। ঠিক আছে, তো এখানে যেটা প্রিন্সিপালটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কখনোই কিন্তু রেগুলার ইনসুলিন, যেটা হচ্ছে একটা ক্লিয়ার ইনসুলিন, সেটার মধ্যে কিন্তু কখনোই ক্লাউডি ইনসুলিনটা যাতে মিক্স না হয়। ক্লাউডি ইনসুলিনটা, এনপিএইচটা হচ্ছে ক্লাউডি ইনসুলিন। ঠিক আছে, তাহলে ক্লাউডি কখনোই যেমন ক্লিয়ারে না মিশে যায়। ঠিক আছে, এটা আমাদেরকে প্রিন্সিপালটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে ওয়াশ হ্যান্ডস, দেন হচ্ছে ইন্সপেক্ট রেগুলার ইনসুলিন ফর ক্ল্যারিটি। রেগুলার ইনসুলিনটা আগে দেখে নেবো ক্ল্যারিটির জন্য। জেন্টলি রোটেট এনপিএইচ ইনসুলিন টু মিক্স ওয়েল। আর এনপিএসটা যেহেতু ক্লাউডি, জেন্টলি রোটেট করব যাতে করে ওটা মিক্স হয়ে যায় ওয়েল। ওয়াইপ অফ দ্য টপ অফ বোথ ভায়ালস উইথ অ্যান অ্যালকোহল প্যাড। এরপর দুটোর টপটাকে আমরা ক্লিন করে নেব উইথ অ্যালকোহল প্যাড। ড্র 20 ইউনিট অফ এয়ার ইন্টু দ্য সিরিঞ্জ অ্যান্ড ইনজেক্ট এয়ার ইন্টু দ্য এনপিএইচ ভায়াল। যেহেতু 20 ইউনিট আমাদেরকে এনপিএইচের অ্যাডমিনিস্টার করতে হবে, তাহলে 20 ইউনিট আমরা এয়ার ড্র করে সেটা হচ্ছে এনপিএইচ ইনসুলিনে ফার্স্টে এয়ারটাকে ইনজেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপর ড্র 10 ইউনিট অফ এয়ার ইন্টু দ্য সিরিঞ্জ অ্যান্ড ইনজেক্ট এয়ার ইন্টু দ্য রেগুলার ভায়াল। ঠিক আছে, তারপর যেহেতু 10 ইউনিট আমাদের রেগুলার আছে, ওই জন্য 10 ইউনিট এয়ার ড্র করে আবার রেগুলার ইনসুলিনে 10 ইউনিট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনভার্ট দ্য ভায়াল অ্যান্ড উইথড্র 10 ইউনিট অফ রেগুলার ইনসুলিন। তাহলে ফার্স্টে হচ্ছে ইনভার্ট করে আমরা রেগুলার ইনসুলিনটা আগে উইথড্র করে নিলাম। ইনসার্ট দ্য নিডল ইন্টু দ্য এনপিএইচ ভায়াল অ্যান্ড কেয়ারফুলি উইথড্র 20 ইউনিট অফ এনপিএইচ ইনসুলিন। তারপরে হচ্ছে এনপিএইচ ইনসুলিনটা আমরা উইথড্র করবো। ঠিক আছে, অ্যাডমিনিস্টার দ্য ইনসুলিন, ওয়াশ হ্যান্ডস অ্যান্ড প্রপারলি ডিসপোজ অফ দ্য সিরিজ। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রথমে আমরা অলওয়েজ হচ্ছে যাতে করে মিক্সিংটা না হয়। ঠিক আছে, ওই জন্য রেগুলার ইনসুলিনটা আগে আমাদেরকে উইথড্র করতে হবে। এটা মাথায় রাখতে হবে যে রেগুলার ইনসুলিনটা আমাদেরকে আগে উইথড্র করতে হবে। এরপর এয়ারটা তো যেখানে আমরা লাস্ট দিচ্ছি সেই সিরিঞ্জ থেকেই আমরা টানবো। ঠিক আছে, তো ওই জন্যে কী করব যে হচ্ছে এয়ারটা অলরেডি আমরা এনপিএইচে পুশ করে রাখবো, যাতে করে রেগুলারটা টেনে তারপরে আমরা এনপিএইচটা টানতে পারি। ঠিক আছে, এরপর এরপর এনপিএইচটা টানার সময় একটু রেগুলারটা যদি মিক্স হয় তাও প্রবলেম হবে না, যেহেতু ওটা একটা অলরেডি ক্লাউডি কিন্তু আমরা যদি আগে এনপিএইচটা টেনে নিই, তারপর যদি রেগুলারটা টানতে যাই, তখন কি হবে না হচ্ছে ওই এনপিএইচ যেটা ক্লাউডি ইনসুলিন, সেটা কিন্তু রেগুলার ইনসুলিন মানে ক্লিয়ার যে ইনসুলিনের সাথে মিক্স হয়ে যাবে, সেটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তখন তো এটা মেন প্রিন্সিপালটা যেটা মাথায় রাখবে, যাতে করে ক্লিয়ার ইনসুলিনটা, যাতে করে কোনো মিক্সিং না আসে ওটার মধ্যে, যাতে করে ক্লাউডি ইনসুলিনটা ক্লিয়ারে মিক্স না হয়। তাহলে আমরা ফার্স্টে এনপিএইচে এয়ার ড্র মানে এয়ারটাকে পুশ করব, দেন আমরা রেগুলার ইনসুলিনে এয়ারটাকে পুশ করব, দেন রেগুলার ইনসুলিন আগে টানবো, তারপরে হচ্ছে এনপিএইচ ইনসুলিন আগে টানবো। যদি তোমাদের মনে রাখতে খুব মানে অসুবিধা হয়, তাহলে এখানে একটা ট্রিক দেওয়া আছে, যেটা এনআরআরএন করে তোমরা মনে রাখতে পারো। এনআরআরএন করে তোমরা মনে রাখতে পারো, যেটার মানে হচ্ছে এনপিএইচ আগে হচ্ছে এয়ারটা পুশ করছি, তাহলে এনপিএইচ, তারপর রেগুলার দিয়ে এনপিএইচ, মানে রেগুলারে তারপরে হচ্ছে ইনসুলিনটা টানছি, দেন এনপিএইচের ইনসুলিনটা টানছি। ঠিক আছে, তোমরা যদি অত না ভেবে মনে রাখতে পারো, তো এনআরআরএনটা এখন আপাতত মনে রাখবে। ঠিক আছে, এরপর আমরা আসছি self-monitoring on blood glucose level. It is usually done by glucometer, which work on the principle of amperometry. Most common sites of capillary blood is finger prick. To obtain a drop of blood for glucose testing, এটা সবাই নিশ্চয়ই জানো most common site. Other alternative sites for capillary blood হচ্ছে upper arm, thigh, calf and heel stick prick. Heel stick prick is lateral aspect of sole is most common site in case of neonates for capillary blood testing. Neonates এর ক্ষেত্রে ওই heel stick prickটা করা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে
হাইপোগ্লাইসেমিয়াতে আমরা আসবো, ঠিক আছে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কি? ইট ইজ আ কন্ডিশন অফ লো blood sugar level occurs when the blood sugar level falls less than 70 mg/dl or when the blood glucose level drops rapidly from an elevated level or কজটা হচ্ছে টু মাচ ইনসুলিন, মানে ইনসুলিন শক যদি হয়ে যায়, বা হাইপোগ্লাইসেমিক রিয়াকশান, টু লিটিল ফুড বা এক্সেসিভ এক্সারসাইজ করে নিল, মানে যে কোনো কারণে যদি ব্লাড সুগারের লেভেলটা কমে যায় ব্লাডে, তাহলে সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো, ঠিক আছে। শর্টলি এটা মাথায় রাখবেন। এরপর হাইপোগ্লাইসেমিয়ার অনেকগুলো টাইপ হয়। একটা মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া, মডারেট আর সিভিয়ার। মাইল্ডে কি না, গ্লায়েন্সটা ফুললি অ্যাওয়েক থাকে বাট ডিসপ্লেস অ্যাড্রিনার্জিক সিমটমস। দ্য ব্লাড গ্লুকোজ লেভেল ইজ ইউজুয়ালি less than 60 mg/dl. Sign and symptoms are hunger, nervousness, anxiety, palpitation, sweating, tachycardia, tremors. Patient is able to self-treat. Nursing care के give 10 to 15 gram of fast acting simple carbohydrate, example sugar cubes, honey, fruit juice and glucose tablets। তাহলে এটা মাথায় রাখতে হবে যে 10 to 15 গ্রাম অফ ফাস্ট অ্যাক্টিং সিম্পল কার্বোহাইড্রেট আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। যেটা সুগার কিউবস হতে পারে, হানি হতে পারে, বা ফ্রুট জুস বা গ্লুকোজ ট্যাবলেটস পাওয়া যায়, সেগুলো হতে পারে। রিটেস্ট দ্য ব্লাড গ্লুকোজ লেভেল আফটার 15 minutes অ্যান্ড রিপিট দ্য ট্রিটমেন্ট ইফ সিমটমস হ্যাভ নট রিজলভড। এরপর মডারেট হাইপোগ্লাইসেমিয়া কি? দ্য ক্লায়েন্ট শোয়িং symptoms including symptoms of mild hypoglycemia and worsening, মানে এটার থেকে আরও বেশি ওয়ার্সেনিং সিমটমস আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল লেস দেন 40 mg/dl। সিমটমস কি? ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, ডাবল ভিশন, কনফিউশন, কোঅর্ডিনেশন ইম্পেয়ার্ড, স্লার্ড স্পিচ, নামনেস, হেডেক। আরও সিমটমগুলো সিভিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানেও 15 থেকে 30 গ্রাম ফাস্ট অ্যাক্টিং সিম্পল কার্বোহাইড্রেট দেওয়া হয়। অফার অ্যাডিশনাল ফুডস আফটার 15 minutes লাইক মিল্ক। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া কি? মাইল্ড মডারেট হাইপোগ্লাইসেমিয়া উইথ নিউরোলজিক্যাল সিমটমস অলসো। এখানে হচ্ছে সিভিয়ারলি লো হয়ে যায়, মানে লেস দ্যান 20 mg/dl হয়ে যায়। সাইন সিমটম ডিসওরিয়েন্টেড বিহেভিয়ার, লস অফ কনসিয়াসনেস, difficulty arousing seizure, coma. If the client is unconscious, give a glucagon injection IM on subcutaneous, ঠিক আছে। যদি ক্লায়েন্টটা আনকনসিয়াস হয়ে পড়ে তখন গ্লুকাগন ইনজেকশন দিতে হবে, কারণ কি তখন তো আর পেশেন্ট ওরাল ইনটেক করতে পারবে না। ইফ দ্য ক্লায়েন্ট ইন হসপিটাল প্রেমিসেস দেন গিভ 25% আর 50% ডেক্সট্রোজ। যদি হসপিটালে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 25% বা 50% ডেক্সট্রোজ দিয়ে থাকি। Again, give a second dose after 10 minutes if the client remains unconscious. Do not attempt to give any oral food or fluids in severe hypoglycemia who is experiencing unconsciousness and unable to swallow to prevent aspiration. কখনোই কিন্তু একটা আনকনসিয়াস পেশেন্টকে বা হচ্ছে যার সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া আছে, সে হচ্ছে তুমি বুঝতে পারছো একটা আনকনসিয়াস লেভেলে সে চলে যাচ্ছে, তো তখন কিন্তু কখনোই আমরা মুখে কিন্তু হচ্ছে ওরাল কিছু ফুড বা ফ্লুইড হচ্ছে দেবো না, কারণ কি পেশেন্টের তখন অ্যাসপিরেশনের চান্স থাকতে পারে, ঠিক আছে। এরপর রেঞ্জ অফ হাইপোগ্লাইসেমিয়া, মাইল্ড, মডারেট আর সিভিয়ার, এগুলো অলরেডি পড়লাম, এখানে আর অত এগুলো দরকার নেই। এরপর 15-15 রুল অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা অনেক সময় আসতে পারে আর কি, একটু মাথায় রাখবে যে 15-15 রুল অফ হাইপোগ্লাইসেমিয়াটা কি? ইফ ইউ হ্যাভ লো ব্লাড সুগার লেভেল বিটুইন 55 to 69 mg/dl ইউ ক্যান ট্রিট with 15-15 rule. Take 15 grams of carbs and check it after 15 minutes. তাহলে 15 গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট নিতে হবে, আর ওটা চেক করতে হবে আফটার 15 minutes. Repeat, you are still below your target range. Young children usually needs less than 15 gram of carbs to fix a low blood glucose level. Infant হচ্ছে 6 গ্রাম দিলেই হয়, টডলার্সকে 8 গ্রাম, স্মল চিলড্রেন 10 গ্রাম। এত কিছু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র 15 গ্রামটা মনে রাখলেই হবে, আর 15 মিনিট পরে চেক করতে হবে। আর কোন কোন আইটেমগুলো 15 গ্রাম অফ কার্বস থাকে? 4 ounces অফ জুস, 1 টেবিলস্পুন অফ সুগার, হানি অর সিরাপ, হার্ড ক্যান্ডিজ, জেলি বিনস, গাম ড্রপস, 3 to 4 গ্লুকোজ ট্যাবলেটস, 1 ডোজ অফ গ্লুকোজ, ইউজুয়ালি 1 টিউব, ফলো ইনস্ট্রাকশনস, ঠিক আছে। এরপর আমরা আসছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা আমি বলছিলাম, ঠিক আছে। ইট ইজ সিভিয়ার কন্ডিশন অফ ডায়াবেটিস টাইপ 1 which is in severe insulin deficiency occurs. In this condition, serum blood glucose level reached 300 to 600 mg/dl, মানে কিন্তু অনেকটা হচ্ছে বেড়ে যায় গ্লুকোজ লেভেলটা 300 থেকে 600। ইট ইজ ট্রিগার্ড বাই ইনফেকশন অ্যান্ড স্ট্রেস। সাইন অ্যান্ড সিমটম কি? হাইপারগ্লাইসেমিয়া, হাইপারক্যালেমিয়া, আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া কেন হচ্ছে? যেহেতু এক্সেসিভ সিক্রেশন অফ গ্লুকাগন অ্যান্ড এপিনেফ্রিন হরমোন বাই প্রসেস অফ গ্লুকোনেওজেনেসিস অ্যান্ড গ্লাইকোজেনোলাইসিস। আর হাইপারক্যালেমিয়া ইনিশিয়ালি ডিউ টু অ্যাসিডোসিস অর ডিজিজ প্রসেস।
এটা কিন্তু মনে রাখবে যে হচ্ছে ডিকেতে হাইপার ক্যালিমিয়া হয়, হাইপোক্যালিমিয়াও হতে পারে। ল্যাকটেরন ট্রিটমেন্ট স্টার্টস উইথ ইনসুলিন প্লাস ডেক্সট্রোজ। যাই হোক, ইনসুলিন আর ডেক্সট্রোজ দেওয়া হয়। থেরাপি কজ হাইপোক্যালিমিয়া বিকজ পটাশিয়াম রি এন্টার ইন্টু সেলস। আচ্ছা, এটা এখানে একটা জিনিস বলি, ইনিশিয়ালি কিন্তু আমরা সবসময় হাইপার ক্যালিমিয়া দেখতে পাবো, কিন্তু যখন হচ্ছে আমাদের থেরাপিটা স্টার্ট হয়ে গেছে, মানে পেশেন্টের ডিকে আছে, ঠিক আছে, তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে, তার সাথে সাথে তো সরি তার সাথে সাথে তো ডেক্সট্রোজ দেওয়া হবে। তো কি হয় না, ইনসুলিনের একটা মেকানিজম বলতে পারো, যে ইনসুলিন কি করে না, পটাশিয়ামটাকে নিয়ে সেটা সেলে এন্ট্রি করে দেয়, ঠিক আছে। তখন একটা চান্স থাকে যে হাইপোক্যালিমিয়া হয়ে যায় ব্লাডে, ঠিক আছে, কারণ কি ও পটাশিয়ামটা ব্লাড থেকে নিয়ে সেলে হচ্ছে ঢুকিয়ে দেয়। এটা কিন্তু ইনসুলিনের একটা কাজ বলতে পারো, ঠিক আছে। তাহলে হাইপোক্যালিমিয়া ট্রিটমেন্টটা স্টার্ট করার পরেই হচ্ছে হবে। ওকে, এটা লেখা আছে লেটার ওয়ান্স ট্রিটমেন্ট স্টার্টস, ঠিক আছে, লেটার যখন ট্রিটমেন্টটা স্টার্ট হয় তখন কিন্তু হাইপোক্যালিমিয়া দেখতে পাওয়া যায়। তার আগে ইনিশিয়ালি ধরো কোনো ট্রিটমেন্ট স্টার্ট হয়নি, তখন কিন্তু হাইপার ক্যালিমিয়া থাকবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপর হচ্ছে অসমোটিক ডায়োরেসিস, গ্লাইকোসিউরিয়া লিড টু এক্সক্রিটিং মোর ওয়াটার অ্যালং পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম। ডিহাইড্রেশন ডিউ টু এক্সেসিভ ওয়াটার লস অর এফেক্ট অফ অসমোটিক ডায়োরেসিস, ঠিক আছে, ডিহাইড্রেশন হয় যেহেতু অসমোটিক ডায়োরেসিস হয়ে যাচ্ছে, মোর ওয়াটার হচ্ছে এক্সক্রিট আউট হয়ে যাচ্ছে উইথ সোডিয়াম পটাশিয়াম, তাহলে সেক্ষেত্রে ডিহাইড্রেশনটা থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম, ডিহাইড্রেশনটা। কিটোসিস ডিউ টু লাইপোলাইসিস অফ ফ্যাটি অ্যাসিড, কিটোন বডিজ আর ফর্মড, ইউজুয়ালি অ্যাসিটোঅ্যাসিটেট অ্যান্ড বিটা হাইড্রক্সি বিউটারেট। মেটাবলিক অ্যাসিডোসিস ডিউ টু কিটোন বডিজ, পিএইচ হচ্ছে কমে যায়, HCO3 কমে যায়। কুসমর রেসপিরেশন, ফ্রুটি ব্রেথ ডিউ টু অ্যাসিডোসিস, ঠিক আছে, কুসমর রেসপিরেশনটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম অফ ডিকে। ফ্রুটি ব্রেথ ডিউ টু অ্যাসিডোসিস আর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, এই দুটোই কিন্তু অলওয়েজ মাথায় রাখবে, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড কুসমর রেসপিরেশন। ইনক্রিজড আইসিপি ডিউ টু ফ্লাকচুয়েশন ইন ব্লাড গ্লুকোজ লেভেল অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, পলিউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, ড্রাই স্কিন, সাঙ্কেল আইবলস অ্যান্ড কোমা, ঠিক আছে। তাহলে ডিকেতে মেন সিমটম ওই ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস, কুসমর রেসপিরেশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিমটম। আর হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া তো হচ্ছেই, ঠিক আছে। আর ট্রিটমেন্টটা স্টার্ট হলে আমরা হাইপোক্যালিমিয়া দেখতে পাবো, ব্যাস এইটুকু মনে রাখলেই যথেষ্ট। এরপর নার্সিং কেয়ার কি, ইনিশিয়ালি হচ্ছে যেটা আমি বললাম, প্রথমে কিন্তু অলওয়েজ প্রায়োরিটিতে নর্মাল স্যালাইন, যদি অপশানে থাকে যে ট্রিটমেন্টটা ইনিশিয়ালি আমরা কি স্টার্ট করব, ঠিক আছে, ডিকের ক্ষেত্রে অপশান আছে, ধরো নর্মাল স্যালাইন আছে, তারপরে হচ্ছে তুমি কি বলে ইনসুলিন অ্যাডমিনিস্টার করবে, এরকম অনেকগুলো অপশান আছে, ঠিক আছে। তখন কিন্তু ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশনটা হবে না, অলওয়েজ ফার্স্টলি হচ্ছে আমরা এনএস নর্মাল স্যালাইন আগে অ্যাডমিনিস্টার করব। ইনিশিয়াল ট্রিটমেন্ট ইজ অলওয়েজ নর্মাল স্যালাইন টু কারেক্ট দ্য ডিহাইড্রেশন, এটা কিন্তু একদম মাথায় গেঁথে নাও, ঠিক আছে। অনেক কিছু অপশান দিতে পারে কনফিউজ করার জন্য, কিন্তু ডিকেতে ইনিশিয়াল ট্রিটমেন্ট ইজ অলওয়েজ নর্মাল স্যালাইন। Later, when blood glucose level leads to near normal or less than 250 mg per dl, then dextrose can be used. এরপর হচ্ছে ট্রিট হাইপার গ্লাইসেমিয়া বা অ্যাডমিনিস্ট্রেশন অফ শর্ট অ্যাক্টিং ইনসুলিন সাচ এজ রেগুলার ইনসুলিন, ঠিক আছে। একবার আমাদের ডিহাইড্রেশনটা কারেক্ট হয়ে গেল, তারপরে আমরা ইনসুলিন দিতে পারি। 5 to 10 units are recommended initially with NS for continuously IV infusion. Potassium also administered by infusion pump once insulin therapy began, because potassium is decreased rapidly with first hours of the treatment for dehydration and acidosis. মানে যখনই আমরা NS আর এই দিচ্ছি, ইনসুলিন দিচ্ছি, তখন আমি বললাম যে পটাশিয়ামটা ব্লাড থেকে হচ্ছে সেলে চলে যাবে, তাহলে হাইপোক্যালিমিয়া হয়ে যাবে। ওই জন্য আমরা এক্সট্রা করে কি করি, পটাশিয়ামটা অ্যাডমিনিস্টার করে দিই, যাতে করে হাইপোক্যালিমিয়ার রিস্কটা পেশেন্টের না হয়, টু কারেক্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্সেস, ঠিক আছে। এরপর হচ্ছে মনিটর পটাশিয়াম লেভেল ক্লোজলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পটাশিয়াম লেভেলটা আমরা ক্লোজলি মনিটর করবো, যেহেতু ওই রিস্কটা থাকে। মনিটরিং আইসিপি ডিউরিং অ্যাকিউট ফেজ অফ ডিকে, বিকজ ইফ ব্লাড গ্লুকোজ লেভেল ফলস টু মাচ র্যাপিডলি বিফোর দ্য ব্রেন হ্যাজ টাইম টু equilibrate, then water is pulled out from the blood into the CSF and the brain tissue, which can lead to increased ICP and several edema, ঠিক আছে। তাহলে
আমাদেরকে কিন্তু আইসিপিটা মনিটর করতে হবে, কারণ কি যদি গ্লুকোজ লেভেলটা অনেক বেশি ফল করে যায়, ঠিক আছে, মানে ব্রেন হচ্ছে টাইমই পাচ্ছে না, হঠাৎ করে ফল করে গেল, ব্রেন টাইম পাচ্ছে না ইকুইলিব্রিয়েট করার, তখন সেক্ষেত্রে কি হয় না, ওয়াটার ইজ পুলড আউট ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য সিএসএফ, ঠিক আছে, তখন সিএসএফে ওয়াটারটা হচ্ছে চলে যায় অ্যান্ড দ্য ব্রেন টিস্যু, যেটা হচ্ছে যেটার জন্য ইনক্রিজড আইসিপি আর সেরিব্রাল ইডিমা আমরা দেখতে পাই, ঠিক আছে। এরপর হচ্ছে টেক মেডিকেশনস অন টাইম, চেক সুগার লেভেল রেগুলার অ্যান্ড ইউরিন কিটোনস অলসো চেক এভরি 3 to 4 days। এরপর আমরা এই যে জেনেসে আসছি, যেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোটিক সিন্ড্রোম। ইট ইজ এক্সট্রিম ফর্ম হাইপারগ্লাইসেমিয়া অকার্স উইদাউট কিটোসিস অর অ্যাসিডোসিস। এখানে কিন্তু কিটোসিস আর অ্যাসিডোসিস হচ্ছে না, ঠিক আছে, নন কিটোটিক সিন্ড্রোমের জন্য। অকার্স ক্লায়েন্ট উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে। ডিকেটা টাইপ 1-এর ক্ষেত্রে হয়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই যে জেনেসা টাইপ 2-তে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। দ্য মেজর ডিফারেন্স বিটুইন ডিকে অ্যান্ড এইচএইচএনএস ইজ কিটোসিস অ্যান্ড অ্যাসিডোসিস, ঠিক আছে। ডিকেতে কিটোসিস হয়, এইচএইচএনএসে হয় না, ঠিক আছে। ইউজুয়ালি এইচএইচএনএস অকার্স উইদাউট কিটোসিস অ্যান্ড অ্যাসিডোসিস because HHNS occurs with the presence of insulin and insulin sensitive lipase enzyme and that prevent fat breakdown or lipolysis, ঠিক আছে, ওই জন্য কিটোসিস ছাড়া হয়। কারণ কি এখানে হচ্ছে ইনসুলিন প্রেজেন্ট থাকে, ঠিক আছে, কারণ কি টাইপ 2-তে আমরা পড়লাম ইনসুলিন প্রেজেন্ট থাকে অ্যান্ড ইনসুলিন সেন্সিটিভ লাইপেজ এনজাইম দ্যাট প্রিভেন্ট দ্য ব্রেকডাউন অর লাইপোলাইসিস, ঠিক আছে, তাহলে ওখানে ফ্যাট ব্রেকডাউনটা হয় না। কিন্তু ডিকেতে কি হয় যে ফ্যাট ব্রেকডাউন হয়, ওই জন্যে কিটোসিসটা আমরা দেখতে পাই, ঠিক আছে, যেহেতু ইনসুলিনটা থাকছেই না, ঠিক আছে। ইনসুলিন তো একদমই পড়লাম যে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স সেলসগুলো একদমই ডিস্ট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে, ইনসুলিন একদম প্রডিউসই হয় না, ওই জন্য কী হয় ফ্যাট ব্রেকডাউন হয়, দিয়ে ওটা কিটোন বডিজ তৈরি করে, ওই জন্য ডিকেতে কিটোসিসটা খুবই ইম্পর্ট্যান্ট, ওটা আমরা দেখতে পাই। এরপর হচ্ছে ইট ইজ ট্রিগার্ড বাই ইনফেকশন অ্যান্ড স্ট্রেস। সাইন্স অ্যান্ড সিমটমস হাইপারগ্লাইসেমিয়া, ডিহাইড্রেশন অ্যান্ড ইলেক্ট্রোলাইট লসেস ইন এইচএইচএনএস, সিরাম সুগার লেভেল গ্রেটার দেন 600 mg per DL। এখানে কিন্তু সুগার লেভেলটা আরও ইনক্রিজ পাই আমরা, ঠিক আছে, 600-এরও বেশি পাই। ড্রাই স্কিন অ্যান্ড সানকেন আইবল, পলিউরিয়া অ্যান্ড পলিডিপসিয়া, অল্টার সেন্সোরিয়াম, সিজার্স অ্যান্ড কোমা। এরপর হচ্ছে নার্সিং কেয়ার, ফ্লুইড রিপ্লেসমেন্ট, এটাতেও কিন্তু ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ ফ্লুইড রিপ্লেসমেন্ট, ঠিক আছে, এইচএইচএনএসে হোক বা ডিকেতে হোক, অলওয়েজ আমরা ফার্স্ট প্রায়োরিটি ফ্লুইড রিপ্লেসমেন্টকেই দেবো। কারেক্ট ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সেস, ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ পার ব্লাড গ্লুকোজ লেভেল, মনিটর potassium level closely once insulin therapy initiated, initiate general nursing care similar to DKA। আচ্ছা, ডন ফিনোমেনা সোমোগা ইফেক্টটা তো পড়লাম অলরেডি। ডন ফিনোমেনাতে কী পড়লাম যে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল থাকে, ঠিক আছে, নর্মাল বেড টাইমে ওভারনাইটেও নর্মাল থাকে, হঠাৎ করে একদম ভোরের দিকে হচ্ছে হাই ব্লাড সুগার লেভেল ইন দ্য মর্নিং, ঠিক আছে। আর সোমোগায়ে লো ব্লাড সুগার লেভেল হয় মিড নাইটে, ওই জন্য হচ্ছে সেটার কাউন্টার রেগুলেটরি এফেক্ট করে হাই ব্লাড সুগার লেভেল ইন দ্য মর্নিং, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর ইনস্ট্রাকশন ফর ডায়াবেটিস নিউরোপ্যাথি অ্যাবাউট ফুড কেয়ার, চেক ফর ড্রাই অ্যান্ড ক্র্যাকড স্কিন ডেলি, চেক ফর টেম্পারেচার বিফোর ব্যাথিং, ওয়াশ ফিট উইথ ওয়ার্ম ওয়াটার নট হট, ওয়ার্ম ওয়াটার মানে হালকা একটু গরম, অ্যান্ড ড্রাই দেম স্মুথলি, প্রিভেন্ট ময়েশ্চার বিটুইন দ্য টোজ অ্যান্ড টু প্রিভেন্ট ইনফেকশন। এটা অলরেডি আমরা একবার ডিসকাস করলাম। এক্সামাইন বটম অফ ফিট ডেলি অ্যান্ড লুক বিটুইন দ্য টোজ, মানে ডেলি চেক করতে বলা হয়, কারণ কি কোনো ইনজুরি আছে কি না, ঠিক আছে, ইনজুরি থাকলে সেটা গ্যাংগ্রিন হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। কাট দ্য টোনেলস রেগুলারলি, ওয়্যার লুজ সক্স অ্যান্ড ওয়েল ফিটিং শুজ, ডোন্ট ওয়াক বেয়ারফুট, বেয়ারফুট কিন্তু কখনোই হাঁটতে বারণ করে। এই ইনস্ট্রাকশনগুলো মনে রাখবে, অনেক সময় কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে। এরপর ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি আর ডায়াবেটিস নিউরোপ্যাথি। তো রেটিনোপ্যাথিটা তো আমরা জানি ইম্পেয়ারমেন্ট অফ দ্য রেটিনাল যে সার্কুলেশন, সেটা। নিউরোপ্যাথি মানে হচ্ছে প্রোগ্রেসিভলি ডিটোরিয়েশন অফ ইম্পেয়ারমেন্ট অফ রেনাল ফাংশন, যে সেটা হচ্ছে নেফ্রোপ্যাথি। আর নিউরোপ্যাথিটা কি হচ্ছে ডিটোরিয়েশন অফ দ্য নার্ভাস সিস্টেম থ্রু আউট দ্য বডি, ঠিক আছে। এগুলো ডিটেলসে এত কিছু লাগবে না, ঠিক আছে, তাহলে এটা আমি স্কিপ করছি। এরপর ফার্স্ট রিভিশন কিছু কিছু পয়েন্টস আছে যেগুলো তোমরা ঘরে বাড়িতে পড়ে নিতে পারো, ঠিক আছে। তো আজকে এতটাই। আমার এমনিতেই গলা খুব ধরে আছে, মানে আমার ঠান্ডা লেগে আছে আর কি, তাও আমি ভাবলাম যে ক্লাসটা নিয়ে নিই, কারণ কি আমি চাই না কোনো ক্লাস এখন স্কিপ করতে। সো আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো পুরো এন্ডোক্রাইন সিস্টেমটা। যদি কোনো প্রবলেম, কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে, আমি রিপ্লাই করার চেষ্টা করব।
যদি ইফ ইউ লাইক দিস ভিডিও দেন অবশ্যই একটা লাইক করো, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট অ্যান্ড আপডেটস. So thank you and goodbye for now. Good night.